আসসালামু আলাইকুম আমার প্রিয় এইচএসসি 26 এবং 27 ব্যাচ অর্থাৎ আমাদের ইবিআই বাসী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা একটা প্রবন্ধ পড়া শুরু করছিলাম, কিন্তু বিভিন্ন কারণে টেকনিক্যাল এররের কারণে সেই ক্লাসটা আমি তোমাদেরকে দিতে পারিনি। তো আজ আমি সেই ক্লাসটা তোমাদেরকে রেকর্ড করে দিচ্ছি। সাহিত্যে খেলা আমাদের নতুন সিলেবাসের একটা অংশ। আসলে নতুন সিলেবাস কেন বলতেছি, কারণ এইচএসসি 26 হয়তো বা খুব একটা ভালো মতো বইটা পড়নি, আর এইচএসসি 27-এর কাছে সবই নতুন। আবার অনেক কলেজে দেখবা সাহিত্যে খেলা আছে প্রথম পরীক্ষাতেই, ঠিক আছে, কিন্তু 26 তো এটা একটা ফেজ পার করে আসছে, হয়তো বা হালকা পাতলা যে কোনো ভাবে হলেও একটা ফেজ পার করে সেকেন্ড ইয়ারে উঠছে। তো এই রচনাটা তুলনামূলক আমাদের বইতে যে কয়টা প্রবন্ধ আছে, বিশেষ করে নব্য লেখক কিংবা অর্ধাঙ্গী অথবা সাহিত্যে খেলা, আরেকটা আছে হচ্ছে জীবনবৃক্ষ, এগুলোর ভিতরে তুলনামূলক একটু কঠিন। হ্যাঁ, আবার আকারেও ওরকম বড় না, আকারে সবথেকে বড় অর্ধাঙ্গিকা, কিন্তু তারপরও এটা একটু জটিল মনে হয় আমাদের। আমি খুব সুন্দর সহজ সাবলীল ভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। তো তোমরা খুব ভালো মতো জানো, যখন আমি তোমাদেরকে পড়াই তখন আমি 3-4টা জিনিস একটা গদ্য পড়ার সময় তোমাদেরকে মাথায় রাখতে বলি। যে কোনো গদ্য পড়ার টাইমে অথবা পদ্য পড়ার টাইমে তোমরা সিরিয়ালি পড়া শুরু করবা। প্রথম সিরিয়ালটা হচ্ছে তোমাকে আগে কবি পরিচিতিটা পড়ে রাখতে হবে। কবি পরিচিতি যদি পড়ো তবে তোমরা ওই কবির সাইকোলজি সম্পর্কে একটা ধারণা পাবা, এবং তিনি কি ধরনের লেখা লিখতো এই সম্পর্কে একটা ধারণা পাবা। তোমাদের গদ্যটা পড়তে একটু সুবিধা হবে, ঠিক আছে। এর পরবর্তীতে মূল রচনাটা খুব ভালো মতো আমাদের পড়তে হবে। মূল রচনা, ঠিক আছে, এই মূল রচনা ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়তে হবে। তারপরে আসে হচ্ছে আমাদের পাঠ পরিচিতিটা। পাঠ পরিচিতি মূলত একটা গদ্য অথবা একটা পদ্য বা রচনার এই 3টা মুখ্য অংশ থাকে। এখন আমরা যখন মূল রচনাটা পড়বো সে সময় তো আমাদের শব্দার্থগুলো আয়ত্তে থাকবেই। তো এই কারণে আলাদাভাবে শব্দার্থ না পড়ে মূল রচনা পড়ার টাইমেই আমরা শব্দার্থটা কমপ্লিট করে রাখতে পারবো, ঠিক আছে। এখন দেখো, আমরা যখন এই সাহিত্য খেলা এই প্রবন্ধটা শুরু করব, তো আমরা জানবো যে সাহিত্য খেলা আসলে কি, বা এই সাহিত্য খেলা এটা সাহিত্যের ধরন অনুসারে কিসের মধ্যে পড়তেছে। সাহিত্যের ধরন অনুসারে এটাকে আমরা বলতেছি প্রবন্ধ। ওকে, প্রবন্ধ কথাটার অর্থটা কি, আসলে প্রবন্ধ জিনিসটা কি? ইংরেজিতে এই জিনিসটাকে বলা হয় এসে। ওকে, এই জিনিসটাকে বলা হয় এসে। আচ্ছা, সরি, একটু দাঁড়াও। হ্যাঁ, ইংরেজিতে এই জিনিসটাকে বলা হয় এসে। তো এসে জিনিসটা কি? আমরা যদি সাহিত্যের এই ধরনটার দিকে একটু তাকাই, ছোট গল্প তো আমরা অনেকেই বুঝি যে শেষ হয়েও হবে না শেষ, কোনো স্টার্টিং কোনো এন্ডিং নাই। নাটকের ক্ষেত্রেও আমরা দেখি যে সাহিত্যটা আমরা অভিনয়ের মাধ্যমে প্রকাশ করি, উপন্যাসটা সাহিত্যের সর্ববৃহৎ অংশ, জনপ্রিয় একটা অংশ। কিন্তু প্রবন্ধ জিনিসটা কি, এসে জিনিসটা কি? এসে হচ্ছে, আমরা যদি একটা ইংরেজি সংজ্ঞার দিকে যাই, এসে ইজ এ পার্ট অফ রাইটিং। মানে কি? এসে হচ্ছে লেখার বা রচনার একটা অংশ, দ্যাট গিভস আস, যেটা আমাদেরকে দেয় অথর্স ওন আর্গুমেন্ট। অথর্স মানে হচ্ছে লেখকের নিজস্ব যুক্তি। তার মানে এখানে কিন্তু লেখক তার যুক্তিটা তুলে ধরবে। তাহলে আমরা বুঝতেছি যে প্রবন্ধ এমন একটা রচনা যেখানে লেখক তার আর্গুমেন্টটা তুলে ধরবে, তার পয়েন্ট অফ ভিউটা তুলে ধরবে। হ্যাঁ, লেখক তার যুক্তি তুলে ধরে, যুক্তি তুলে ধরে। ওকে, আচ্ছা, এবার একটু নামকরণের দিকে তাকাই আমরা, যে সাহিত্য খেলা কেন হয়েছে বা সাহিত্যে খেলা কেন হয়েছে এটার নাম। এটার নাম সাহিত্যে খেলা হবার কারণ হচ্ছে সাহিত্য খেলার সাথে তুলনা করছে। যে দেখো, পৃথিবীর প্রত্যেকটা আর্টিস্ট সে কি করে? আর্ট করে। আর্টটা তার কাছে খেলার মতো, সাহিত্যটাও একজন লেখকের কাছে খেলার মতো, ঠিক আছে। কারণ সাহিত্যের কোনো উদ্দেশ্য থাকে না, এটা উদ্দেশ্যহীন। আর এই পৃথিবীতে যত জিনিস আছে যেগুলো উদ্দেশ্যহীন, সেগুলাই কিন্তু মানুষকে একটু মজা দেয় বা রিলিফ দেয়। তো সামনে গেলে আরো একটু মানে আরো ভালো মতো পড়ার চেষ্টা করবো আমরা। এখন একটা জিনিস দেখো, এই যে প্রমোদ চৌধুরী, হ্যাঁ, ইনি আসলে নতুন কেউ না তোমাদের জন্য, পুরাতন। কেমনে পুরাতন? তোমরা এসএসসিতে তার বই পড়া, ওকে, নামক প্রবন্ধটা কিন্তু সবাই পড়ছো, তাই না? কড়া কড়া কথা বলা ছিল, সেখানে তিনি বই পড়া বা সাহিত্য চর্চার গুরুত্বটাকে তুলে ধরছিল। এখানেও তুলনামূলক তিনি সাহিত্য চর্চার গুরুত্বটাই তুলে ধরে। তো আমরা এখন যদি একটু সামনের দিকে আগাই, তাহলে আমরা কি পড়বো, আগে কি পাবো আমরা একটু দেখি আমরা। হ্যাঁ, দাঁড়াও, তোমাদেরকে আমি একটু নিয়ে যাই। দেখো, কবি পরিচিতি পড়াচ্ছি, তার আগে আমরা সাহিত্য খেলাতে আসি এখন। হ্যাঁ, এই রচনাতে আসি। একটু যদি তোমরা খেয়াল করো, এই সাহিত্য খেলা যে রচনাটা, এটার উৎস পরিচিতিটা আমরা একটু জানার চেষ্টা করব। উৎস পরিচিতি মানে কি বোঝায়? উৎস পরিচিতি মানে হচ্ছে সোর্স। হ্যাঁ, এই রচনার সোর্সটা কি, কোথা থেকে আসলো, কবে প্রকাশিত হলো, কোথায় প্রকাশিত হয়েছিল, এইগুলা, ঠিক আছে। তার মানে আমি যদি একটু প্রশ্ন করি কবে প্রকাশ পায়, কোথায় প্রকাশ পায়, তবে আমরা কিছু অ্যান্সার পাবো, সেটাই হবে এই রচনার উৎস পরিচিতি। তাহলে একটু খেয়াল করো, প্রমোদ চৌধুরী সাহিত্যে খেলা প্রবন্ধটি সর্বপ্রথম প্রকাশিত হয় সবুজ পত্র পত্রিকায়। প্রথম কথা, সবুজ পত্র পত্রিকা তোমাদের কাছে নতুন না। কেন নতুন না? তোমরা অপরিচিতা গল্পটা পড়ছো না বলো তো? অপরিচিতা 26 ব্যাচ এবং 27 ব্যাচ কলেজ শুরু হয় এটা দিয়ে। এই অপরিচিতা গল্পটা সর্বপ্রথম কোথায় প্রকাশিত হয়েছিল বলতো? 1914 সালে, হ্যাঁ, সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়। আর এখানে পাঠ পরিচিতিতে কিন্তু লেখা ছিল যে এটা প্রমোদ চৌধুরী সম্পাদিত একটা পত্রিকা। আর এই পত্রিকাটায় তখন চলিত ভাষায় গদ্য
প্রকাশ করা হতো। এটা খুব বিখ্যাত একটা পত্রিকা। দেখো এটা আমরা যদি দেখি যে 1915 সালে এটা প্রকাশ পায়, হ্যাঁ, মানে আজ থেকে প্রায় তোমার 110 বছর আগে। পরে সেটি তার প্রবন্ধ গ্রন্থ, একটা বই আছে তার, এই বইটার নাম হচ্ছে প্রবন্ধ গ্রন্থ, এবং এই বইটা সম্পর্কে তোমরা এসএসসিতে একটা ধারণা পাইছিলা, বইয়ে সংকলিত আছে। মানে সর্বপ্রথমে এটা পত্রিকায় প্রকাশ করা হয়, তারপরে এটাকে একটা বইতে স্থান দেওয়া হয়। এই প্রবন্ধে সাহিত্য চর্চার আদর্শ উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত ও দৃষ্টিভঙ্গি সুস্পষ্টভাবে পরিচয়টা ফুটে উঠেছে। তার মানে আমরা বুঝতে পারতেছি এই রচনাটা যখন আমরা পড়বো, এই রচনাটা আসলে কি প্রকাশ পাবে। এই রচনায় হচ্ছে লেখকের মতামত ও দৃষ্টিভঙ্গি প্রকাশ পাবে। সেটা কি সম্পর্কে? সাহিত্য চর্চার আদর্শ এবং উদ্দেশ্য সম্পর্কে। তাহলে এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, আদর্শ এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। এবার একটু খেয়াল করো, আমরা কিন্তু এখন পাঠ পরিচিতিটা পড়তেছি, কারণ রচনা পড়ার আগে যদি আমরা পাঠ পরিচিতি পড়ে রাখি তাহলে আমাদের জন্য ইজি হয়। প্রমথ চৌধুরীর মতে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সকলকে আনন্দ দান করা, কাউকে মনোরঞ্জন করা না। মনোরঞ্জন করাটা মানেও তো আসলে মজা দেওয়া, তাই না? মজা পেলে তো মানুষ আনন্দিতই হয়। মানে সাহিত্য কাউকে সুরসুরি দেয় না, সোজা বাংলায় যদি আমরা বলি। হ্যাঁ, সাহিত্য একটা সাধনার বিষয়। মানুষ, ধরো, মানুষের মনটাকে বিকশিত করার জন্য সাহিত্য প্রয়োজন। এটা এরকম না যে সিনেমা, নাটক, গানের মতো যে এটা দেখে তুমি একটু উত্তেজিত হবা, তোমার একটু মানে একটু তুমি ফিল করবা যে একদম ধুমধাম ফিল করবে, এরকম না। হ্যাঁ, সাহিত্য তোমাকে আনন্দ দিবে। জাস্ট যে তুমি ধরো ডিপ্রেশনে আসো, তুমি ধরো কোনো একটা ধাঁধার মধ্যে আসো, ভেবাচাকার মধ্যে আসো, সাহিত্য তোমাকে একটা আনন্দ প্রদান করবে, তোমার মানে মনের জানালাটাকে উত্তোলন করবে বা খুলে দিবে। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য হয়ে পড়বে স্বধর্মচ্যুত। এই লাইনটা না বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদনের সাথে মিলে, নব্য লেখকদের সাথে নিবেদন, হ্যাঁ সরি, নব্য লেখকের সাথে মিলে যায়। নব্য লেখকেও কিন্তু এই কথা বলছিল যে আমরা কারোর জন্য সাহিত্য রচনা করবো না, বা টাকার জন্য বা খ্যাতির জন্য সাহিত্য রচনা করবো না। বলতেছে অন্যদিকে সাহিত্যের উদ্দেশ্য শিক্ষা দান করা না, সাহিত্য কাউকে শিক্ষা দান করা না, কারণ পাঠ্য বিষয় মানুষ পড়ে অনিচ্ছা এবং বাধ্য হয়ে। এটা কি সত্যি কথা না? বলো তো, তোমাকে এখন সাহিত্য খেলা আমি পড়াইতেছি, তুমি তো বাধ্য হয়ে আমার কাছে পড়তেছো কেন? কারণ তোমার পরীক্ষায় ভালো করতে হবে। দ্যাট মিনস তুমি বাউন্ড টু ডু দ্যাট। বাট সাহিত্যে কিন্তু এরকম না। সাহিত্য কেমন? তুমি নিজের ইচ্ছায় যাবা। সাহিত্য হবে নিজের ইচ্ছায় তুমি পড়বা, ঠিক আছে? নিজের ইচ্ছায়। ধরো তুমি নিজের ইচ্ছায় কি পড়তেছো, তুমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অথবা মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলো তুমি পড়তেছো, এগুলো কি তোমার পাঠ্যপুস্তকে আছে? না, তুমি নিজের ইচ্ছায় ভালোবেসে সেগুলোকে পড়তেছো। এবার দেখো পক্ষান্তরে, মানে অপরপক্ষে সাহিত্যের রসাচ্ছাদন, মানে সাহিত্যের রসাচ্ছাদন কথাটার অর্থ কি জানো? সাহিত্যের টেস্ট গ্রহণ করা। আচ্ছা, মানুষ স্বেচ্ছায় ও আনন্দে। তাছাড়া শিক্ষার উদ্দেশ্য জ্ঞানের বিষয় জানানো, পক্ষান্তরে সাহিত্যের উদ্দেশ্য মনের সারা জাগানো। বুঝতে পারছো যে আমাদের মনটাকে খুলে দেয় সাহিত্যটা। বাট শিক্ষার কাজটা কি? শিক্ষার অ্যাকচুয়াল কাজ হচ্ছে জ্ঞানের বিষয় জানানো। এইটা একটু মনে রাখবা, শিক্ষার অ্যাকচুয়াল কাজ মানুষকে জ্ঞান দান করা। লেখকের মতে সাহিত্যের সাথে তুলনা চলে খেলাধুলার। কেন? কারণ খেলাধুলা যেমন নিছক আনন্দই প্রধান, আমরা যখন ক্রিকেট খেলি আমরা আনন্দ পাই, আমাদের শরীর ও মন ভালো থাকে, সুস্থ থাকে। সাহিত্যটাও তেমন। এই কারণে সে বলছে সাহিত্যে খেলা, সাহিত্যের ভিতরে একটা খেলা আছে, ঠিক আছে? আচ্ছা, সাহিত্যেও তাই খেলাধুলার আনন্দ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। সাহিত্যের উদ্দেশ্য তেমনই, একমাত্র আনন্দ দান করা। তাহলে এটা পাঠ পরিচিতি তুমি বুঝতে পারছো? তাহলে আমরা এটা তো পড়লাম। হ্যাঁ, এখন একটু কবি পরিচিতির দিকে তোমাদেরকে একটু মনোযোগ আকর্ষণটা করতে চাচ্ছি আমি। দেখো, কবি পরিচিতিটা বরাবরই খুব গুরুত্বপূর্ণ অ্যাডমিশন কিংবা এইচএসসির জন্য। একটু দেখো, এটা নতুন বই। হ্যাঁ, নতুন বই কি কি পরিবর্তন হয়েছে আসলে? প্রথমত দেখো, বাংলা সাহিত্যে চলিত গদ্য ভাষার প্রবর্তক, এই যে এইটাই লাগবে তোমার প্রথম এমসিকিউ। হ্যাঁ, এইটাই হচ্ছে তোমার প্রথম এমসিকিউ। এরপর একটা জিনিস দেখো, প্রমোদ চৌধুরী ছিলেন পরিশীলিত বাক বৈদগ্ধ্যময় রম্য রচনার সিদ্ধহস্ত। পরিশীলিত মানে কি জানো? খুব পারফেকশনিস্ট ছিল তিনি, ঠিক আছে? পরিশীলিত কথাটার অর্থ কি? যে তিনি খুব পারদর্শী ছিল। আচ্ছা, ওকে, আচ্ছা লেখো পারদর্শী, অথবা তোমরা লিখতে পারো তিনি মোটামুটি ভালোই এইসব বিষয়ে রুচিশীল বা মানসম্মত ছিল। আচ্ছা, মান সম্মত একজন লেখক ছিল। আর বাঘ বৈদগ্ধ্যময় মানে কি বলতো? এটার কথাটার অর্থ হচ্ছে তিনি এই যে যেই বাক প্রকাশ করতো, তার লেখালেখির যে ধরনটা ছিল, এই রম্য রচনায় সিদ্ধহস্ত। সিদ্ধহস্ত কথাটার অর্থ কি? সিদ্ধহস্ত, হস্ত মানে তো হাত, মানে তিনি খুব পারফেক্ট ছিল এই বিষয়টাতে। তাহলে এখানে আমি দিলাম পারফেক্ট। ওকে, এবার দেখো তার বহু রচনা প্রকাশিত হয়েছে বীরবল ছদ্মনামে। এইটা লাগবে। যেমন তোমাদের পরীক্ষায় আসতে পারে, তোমরা এসএসসি তে পড়ছো না, বলো তো বনফুল কার ছদ্মনাম? কমলাকান্ত কার ছদ্মনাম? ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? অনিলা দেবী কার ছদ্মনাম? এইগুলা যে আমি বললাম তোমাদেরকে, তোমরা একটু কমেন্ট সেকশনে কিন্তু বলবা যেগুলা কার ছদ্মনাম, ঠিক আছে? তেমনি বীরবল এই ছদ্মনামটা হচ্ছে আমাদের প্রমোদ চৌধুরী। আচ্ছা, এবার একটু দেখো, রবীন্দ্রনাথ সহ বাংলা সাহিত্যের চলিত ভাষারীতির প্রথম মুখপাত্র সবুজ পত্র পত্রিকা ছিল তারই সম্পাদিত, এবং রবীন্দ্রনাথ সহ সমকালীন বিখ্যাত মননশীল লেখকদের অনেকেই ছিলেন এই পত্রিকার লেখক। মননশীল মানে হচ্ছে সুচিন্তক, মানে যারা একটু জ্ঞানী, ইন্টেলেক্ট যারা, তারা এখানে লিখতো।
তার গদ্যশৈলীর নিদর্শন রয়েছে চার ইয়ারির কথা, বীরবলের হাল খাতা, রায়তের কথা, তেল নুন লখরি ইত্যাদি প্রবন্ধে। আচ্ছা, এখানে যে গদ্যশৈলী বলছে না, গদ্য মানে তো গল্প, তাই না, বা রচনা, আর শৈলী মানে স্টাইল। এই যে তার স্টাইল, তার লেখালেখির স্টাইলটা আমরা কোথায় কোথায় পাই? এই যে চার ইয়ারির কথা, বীরবলের হালখাতা, রায়তের কথা, তেল নুন লখরি ইত্যাদি গ্রন্থে। তার গল্প গ্রন্থগুলা ও সনেট পঞ্চাশত কাব্যগ্রন্থ যথাক্রমে গল্পকার ও সনেটকার হিসেবেও বাংলা সাহিত্যে তাকে বিশিষ্ট আসন দিছে। তো যদি প্রশ্ন বলে, এই প্রশ্নটা দিল যে তাকে বিশিষ্ট আসন দেওয়ার কারণ কি কি, তখন অ্যান্সারটা দিতে পারবা না। প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস ছিল হচ্ছে পাবনা জেলার হরিপুর গ্রামে। তিনি 1968 খ্রিস্টাব্দে যশোরে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1946 খ্রিস্টাব্দে। এখানে কিন্তু একটু ভুল ইনফরমেশন আছে যে সালটা 100 বছর এদিক ওদিক হয়ে গেছে, তো এই ভুলটা তোমরা জানো, এটা ঠিক করে নিও। এবার একটু আসো, এখন এই যে কিছু জিনিস আমি তোমাদেরকে বলি, তার প্রবন্ধ গ্রন্থ আলাদাভাবে, হ্যাঁ এখন তো একদম ঢালাভাবে সবগুলো দেওয়া আছে, একটু আলাদাভাবে যদি দেখো, বীরবলের হালখাতা, আমাদের শিক্ষা, রায়তের কথা, প্রবন্ধ সংগ্রহ, তেল নুন লখরি, এগুলো হচ্ছে তার প্রবন্ধ গ্রন্থের নাম, এসে বুক। হ্যাঁ, এছাড়াও একটু খেয়াল করো, চার ইয়ারির কথা, নীল লোহিত, এই কথাটা তোমাদের বইতে নাই, বাট এইটা দেখবা ভার্সিটির বিভিন্ন ভার্সিটি কোয়েশ্চেন দেয় না, সাহিত্যের কোয়েশ্চেনের অপশনগুলোতে এইটা থাকে। এটা হচ্ছে প্রমোদ চৌধুরীর গল্প গ্রন্থ, এবং তার কাব্যগ্রন্থের ভিতরে কোনটা আছে এটা তো বইতেই বলা আছে যে একটা সনেট। আচ্ছা, এবার আমরা শুরু করতেছি, হ্যাঁ, সাহিত্য খেলা। সবাই একটু মনোযোগ দিও। দেখো, সাহিত্য খেলা রচনাটা যখন শুরু হয়, তখন তিনি আর্টিস্টদের খেলা করার স্টাইল নিয়ে কথা বলেন, যে প্রত্যেকটা আর্টিস্টই তার আর্ট নিয়ে খেলা করে। তার আগে আমার বুঝতে হবে যে সাহিত্য জিনিসটা কি। সাহিত্য জিনিসটা হচ্ছে এই যে লিটারেচার, তাই না? আচ্ছা, এই লিটারেচার এটা কি বলতো? আমাদের দৈনন্দিন জীবনে যা ঘটে সেটা যখন আমরা লিখে প্রকাশ করি সেটাই তো সাহিত্য। বাট একটা জিনিস খেয়াল করো, এটা তো বইয়ের সংজ্ঞা, বাট লেখকের মতে আলাদা একটা সংজ্ঞা থাকতে পারে না? লেখকের মতে যে সংজ্ঞাটা সে দিছে, সেখানে আমরা কয়েকটা পয়েন্ট পাই, 6টা পয়েন্ট পাই। কি কি পয়েন্ট পাই জানো? যে সাহিত্যটা আসলে একটা খেলা। সাহিত্যটা কি? সাহিত্য একটা খেলার মতো, ঠিক আছে? কারণ কি, এটা শুধুই আমাদেরকে আনন্দ দান করে, এটার কোনো অন্য উদ্দেশ্য থাকে না। এটা কি মনোরঞ্জনহীন, এটা কাউকে মনোরঞ্জন করার জন্য লেখা হয় না। তারপর কি, এটা শিক্ষা দান করে না, আমাদের কোনো বিষয়ের জ্ঞান সাহিত্য দেয় না। এটা কি সার্বজনীন অধিকার, এটা সবার জন্য, হ্যাঁ, এটা সবার জন্য, আর এটা পরমাত্মার ন্যায় বা ঈশ্বরের আত্মার ন্যায়, ঠিক আছে? তো সাহিত্য হচ্ছে এই 6টা জিনিস, এটা আমাদের লেখকের মতে, এটা কিন্তু কোনো বইয়ের সংজ্ঞা না, এটা লেখকের মতে, ঠিক আছে? আমাদের লেখক এটা মনে করে, তার মতে এটা হচ্ছে সাহিত্য। এবার তিনি সাহিত্য এবং শিক্ষার একটা পার্থক্য দিছে, যদিও এটা রচনা শেষের দিকে দিছে, বাট আমি তোমাদেরকে আগে একটু পড়াই দিই। দেখো, সাহিত্যের সাথে শিক্ষার পার্থক্য হলো, সাহিত্য লেখকের স্বতঃস্ফূর্ত ভালো ভাবাবেগ ও কাব্যরস, যা লোকে সানন্দে পান করে, ঠিক আছে? আচ্ছা, এই কাব্যরস অমৃত সম, মানে খুব টেস্টি, অমৃতের মতো। আচ্ছা, এর উদ্দেশ্য হলো মানুষের মনকে কি করা? জাগ্রত করা ও আনন্দ দান করা। তাহলে এই প্রশ্নটা আমাদের যদি বহুপদী সমাপ্তি সূচকে আসে পরীক্ষায়, তাহলে আমরা অ্যান্সার দিতে পারবো না যে সাহিত্যের উদ্দেশ্যটা কি। এবার একটু দেখো, কবি লেখকের মতে মনের পূর্ণতাই সাহিত্য সৃষ্টির রসদ। অন্যদিকে শিক্ষা হলো অনিচ্ছা সত্ত্বেও গলাধকরণের বন্ধু, বস্তু হবে, এটা বন্ধু হবে না, এটা হচ্ছে বস্তু। গলাধকরণ মানে তোমাকে জোর করে হজম করাবে, বুঝতে পারছো? সাহিত্য এই শিক্ষাটা হচ্ছে এরকম, ইচ্ছার বিরুদ্ধে তার লোককে গিলতে বাধ্য করা হয়। শিক্ষার উদ্দেশ্য হলো মানুষের মনকে সারা বিশ্বের খবর জানিয়ে দেওয়া। আবার শিক্ষার সৃষ্টি একজন শিক্ষকের হাতে। প্রবন্ধ অনুসারে এগুলোই মূলত সাহিত্য ও শিক্ষার মধ্যকার উল্লেখযোগ্য পার্থক্য। তোমরা একটু মনে রেখো, তোমাদের যে সিকিউ প্রশ্ন আসবে, সিকিউর গ এবং ঘ, এই দুইটা কোয়েশ্চেন আসবে। এক হচ্ছে সাহিত্যটা আসলে কি, আর দ্বিতীয় হচ্ছে সাহিত্য শিক্ষার পার্থক্য। আমি লিখে দিচ্ছি, সাহিত্য আসলে কি। তাহলে ওই 6টা পয়েন্ট দিয়ে ব্যাখ্যা করতে হবে তোমাদের, সাহিত্য আসলে কি। ওকে, এটা ধরো গতে আসলে, ঘতে আসবে হচ্ছে সাহিত্য ও শিক্ষার পার্থক্য। একদম মাথায় রাখো, ও শিক্ষার পার্থক্য। তো চলো আর লেট না করি, ঠিক আছে? এইবার আমরা বইটা একটু পড়া শুরু করি। আচ্ছা, এবার যখন আমরা বইটা শুরু করব পড়া, তখন এই জায়গায় আসবো। ওকে, এই জায়গায় আমরা সবার আগে যে জিনিসটা পাবো, একটু খেয়াল রেখো, সবার আগে কি পাবো জানো? এই জায়গায় পাবো এই যে যারা আর্টিস্ট, এই পৃথিবীর যত বড় বড় আর্টিস্ট আছে, এই আর্টিস্ট আসলে কি করে? তারা বিভিন্ন আর্ট আবিষ্কার করে, এটা তাদের কাছে খেলার মতো, ঠিক আছে? খেলার মতো। কেন খেলার মতো সে ব্যাখ্যা দিচ্ছে, দেখো। জগৎ বিখ্যাত মানে ওয়ার্ল্ড ফেমাস, ওকে, ওয়ার্ল্ড ফেমাস ফরাসি ভাস্কর, ফরাসি মানে কি? ফ্রান্সের, ওকে, ফ্রান্সের ভাস্কর বা একজন আর্টিস্ট যে মূর্তি তৈরি করতে পারে, ঠিক আছে? রোদা, তার নাম হচ্ছে রোদা। আচ্ছা, তিনি নিতান্তই জড়প্রস্থ, প্রস্থ মানে হচ্ছে পাথর, প্রস্থ কথাটার অর্থ পাথর। ওকে, এক মিনিট, এখানে একটু মিস্টেক হয়েছে, এটার একটু মুছতে হবে, সরি 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 সরি। ওকে, চলে গেছে, দেখো। আচ্ছা, প্রস্থর মানে হচ্ছে পাথর, পাথরের দেহ থেকে অসংখ্য জীবিত প্রায় দেব দানব কেটে বার করেছেন
তিনিও শুনতে পায়, মানে আমরা শুনতে পাই যে তিনিও কি করতো, যখন হাতে কাদা নিয়ে আঙ্গুলের টিপে মাটির পুতুল তৈয়ের মানে তৈরি করে। ওকে, আচ্ছা, এই পুতুল গড়াই হচ্ছে তার খেলা। তার মানে বুঝো, এই যে প্রত্যেকটা আর্টিস্টের কাছে তার আর্ট হচ্ছে খেলার মতো। অর্থাৎ এই লাইনটা তোমাদের অনুধাবনে আসবে। যদি অনুধাবনে আসে তাহলে ব্যাখ্যাটা কিভাবে দিবা, যে প্রত্যেক শিল্পীর কাছে, একটু আমার সাথে লিখে ফেলো, প্রত্যেক শিল্পীর কাছে তার শিল্প শিল্প হয়ে গেছে, তার শিল্প খেলার মতো, কারণ এরা করে তারা আনন্দ পায় খেলার মতো। আর যে বিষয়ে মানুষের আনন্দ হয় সে বিষয়ে প্রোডাক্টিভিটিও বেশি পাওয়া যায়। আচ্ছা দেখো, এবার বলতেছে শুধু রোদা কেন, পৃথিবীর শিল্পী মাত্রই এই শিল্পের খেলা খেলে থাকেন। যিনি গড়তে জানেন, অর্থাৎ যিনি কোনো শিল্প গড়তে পারেন, তিনি যেমন শিবও গড়তে পারেন, তিনি বাদরও করতে পারেন। এখন শিব, দেখো শিবটা কি বলতো, শিব হচ্ছে একজন দেবতা, তাই না, একজন দেবতা খুবই উচ্চ শ্রেণীর। আর বাদরটা কি বলতো, একটা প্রাণী, একটু নিম্ন শ্রেণীর। আচ্ছা, তার মানে এটা একটা প্রাণী। এখানে আসলে কি বুঝাইলো দেখো তো, একজন শিল্পী যেমন খুব বড় কোনো সৃজনশীল আবিষ্কারও করতে পারে, ঠিক তেমনি সে সমালোচনার বিভিন্ন বস্তুও তৈরি করতে পারে। এই ধরনের স্বাধীনতা তাদের থাকে যে যা ইচ্ছা তাই সে তৈরি করতে পারে। আমাদের সঙ্গে বড় বড় শিল্পীদের তফাৎ এইটুকু যে তাদের হাতে এক করতে আর হয় না। সম্ভবত এই কারণে কলা রাজ্যের, কলা মানে আর্ট, হ্যাঁ, কলা কথাটার অর্থ হচ্ছে আর্ট বা শিল্প। তোমরা দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পুরান কলা, নতুন কলা ভবন। কলা ভবন মানে কি, যারা আর্ট করে, হ্যাঁ, ফাইন আর্টসে যারা থাকে। আচ্ছা, কলা রাজ্যের মহাপুরুষদের যা খুশি তাই করবার অধিকার আছে, মানে তারা যা খুশি সে ধরনের আবিষ্কার তারা আবিষ্কার করতে পারে। ইতর শিল্পীদের সে অধিকার নাই। ইতর শিল্পী বলতে বোঝায় তুলনামূলক নিচ, হ্যাঁ, তুলনামূলক নিচু শিল্পী। এটা আবার কেমন কথা? আচ্ছা, এটা যদি একটু তোমাদের বুঝাতে হয় তাহলে জিনিসটা এইভাবে বোঝার চেষ্টা করো। যারা অনেক বড় বড় আর্টিস্ট আছে না, তারা যা ইচ্ছা তাই তারা এক্সপেরিমেন্ট করে, এক্সপ্লোর করে। আর যারা একটু তুলনামূলক ছোট জাতের শিল্পী আছে, তারা কি করে, তারা খুব একটা এক্সপেরিমেন্ট বা এক্সপ্লোর করতে চায় না, এই কারণে তারা বড় শিল্পী হয়ে উঠতে পারে না। এবার দেখো, স্বর্গ হতে দেবতারা মাঝে মধ্যে ভূতলে অবতীর্ণ হয়। অবতীর্ণ মানে কি, নেমে আসে, তাই তো, নেমে আসে। আমরা অনেক সময় দেখি না, অনেক সময় পড়ছি যে ধরো বিষ্ণু দেবতার অবতার হিসেবে পৃথিবীতে 10টা অবতারের কথা সবার মুখে মুখে আমরা শুনি, তাই না? শ্রীকৃষ্ণের কথা শুনি আমরা, রামের কথা শুনি আমরা, পরশুরামের কথা শুনি আমরা, শুনি না? তার মানে কি, তারা তো দেবতার অবতার, তারা পৃথিবীতে অবতীর্ণ হয়েছে না? তো এটাই বলছে, দেখো স্বর্গ থেকে দেবতারা মাঝে মধ্যে ভূতলে মানে ভূমিতে বা পৃথিবীতে অবতীর্ণ হয়, কেউ আপত্তি করে না। কিন্তু মর্তবাসী মানে পৃথিবী, আমরা জানি আমাদের ত্রিভুবন সম্পর্কে আমাদের হিন্দু ধর্মে অনেক কিছু বলা আছে, যে স্বর্গ, মর্ত, নরক। তো মর্ত মানে হচ্ছে পৃথিবীতে যারা থাকে, মানে মানুষ আর কি। কিন্তু মর্তবাসীদের পক্ষে এই রসাতল কথাটার অর্থ কি জানো? অধঃপতনে গমন করাটা বিশেষ নিন্দনীয়। মানে ধরো, যেই ব্যক্তি অনেক বড় কিছু আবিষ্কার করছে তার কাছে ছোট ছোট আবিষ্কার করাটা নিন্দনীয়, এটা আমরা মনে করি। অপরদিকে দেখো, স্বর্গ থেকে যখন পৃথিবীতে দেবতারা আসে, এটাও তো তাদের জন্য অপমান স্বরূপ বা মানে নিন্দনীয় হওয়ার কথা, কারণ স্বর্গ উত্তম জায়গা, সেখান থেকে পৃথিবী আসে, পৃথিবী তো স্বর্গের মতো উত্তম না, কিন্তু কেউ কিন্তু কিছু বলে না তখন। এবার কি বলতেছে দেখো, অথচ এই কথা অস্বীকার করার কোনো জো নাই বা সামর্থ্য নাই যে এই জগতে যখন 10টা দিক আছে তখন সেই সব দিকে গতায়ত কথাটার অর্থ হচ্ছে যাতায়াত করার প্রবৃত্তি মানে কি, ইচ্ছা মানুষের পক্ষে স্বাভাবিক। বলতেছে পৃথিবীতেও তো আমাদের এক্সপ্লোর করার অনেক সুযোগ আছে, 10টা রাস্তা আছে, আমার তো 10টা রাস্তায় যাওয়ার অধিকার আছে। সবসময় যে একই রাস্তায় যেতে হবে, ওই একই রাস্তায় গেলেই যে সাফল্য পাওয়া যাবে, ব্যাপারটা তো এমন না। এবার দেখো, মন উঁচুতে উঠতে চায়, মন আবার নিচুতেও নামতে চায়। তার মানে এখান থেকে বুঝতে পারলাম যে মনের উপর কারোরই কিন্তু কোনো ধরনের কন্ট্রোল থাকে না। ওকে, এবার দেখো, বরং সত্য কথা বলতে গেলে সাধারণ লোকের মন সাধারণত কই গেল, আচ্ছা, সাধারণ লোকের মন স্বভাবতই যেখানে আছে তার চারপাশেই ঘুরে বেড়াতে চায়, উঠতেও চায় না, ডুবতেও চায় না। তার মানে আমরা বুঝতে পারতেছি যে মানুষ আসলে খুব একটা রিস্ক নিতে চায় না। কিন্তু সাধারণ লোককে কি ধর্ম, কি নীতি, কি কাব্য সকল রাজ্যে অহরহ ডানায় ভর দিয়ে থাকতে পরামর্শ দেয়। মানে বুঝতে পারছো, ওই যে মানুষ বলে না, আরে তুমি করো না, তুমি এটাও করো, তুমি ওটাও করো, এটা সবাই বলে। একটু উঁচুতে না চড়লে আমরা দর্শক এবং শ্রোতামণ্ডলীর নয়ন মন আকর্ষণ করতে পারি না। তার মানে তুমি যদি কারোর অ্যাটেনশন নিতে চাও, তাহলে তোমাকেও একটা জায়গায় পৌঁছতে হয়, তারপরে তুমি তাদের অ্যাটেনশনটা পাবা, আদারওয়াইজ তোমাকে কেউ পাত্তা দিবে না। বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না। বেদি মানে কি বলতো? বেদি হচ্ছে একটা আসন, তাই না? যেখানে কারা থাকে বলতো? যেখানে ঋষি মনীষীরা থাকে, হ্যাঁ, বা ধর্মীয় গুরু অর্থাৎ পণ্ডিতরা যেখানে বসে। বলতেছে পণ্ডিতের আসনে যদি আমরা না বসি, আমাদেরকে কেউ
আমাদের উপদেশগুলো মানে না। রঙ্গমঞ্চে না চললে, রঙ্গমঞ্চ কথাটার অর্থ হচ্ছে থিয়েটার, থিয়েটার অর্থাৎ যেখানে নাটক মঞ্চস্থিত হয়, আমাদের অভিনয় কেউ দেখে না। আর কাষ্ঠমঞ্চে, কাষ্ঠমঞ্চ মানে পোডিয়াম, মানে যে জায়গায় দাঁড়িয়ে ভাষণ দেওয়া হয়। তাহলে আমি দিলাম ভাষণ দেবার স্থান। ওকে, স্থানে না দাঁড়ালে আমাদের বক্তৃতা কেউ শোনে না। সুতরাং জনসাধারণের চোখের সম্মুখে, সম্মুখ মানে তো তোমরা সবাই জানো যে সামনে থাকবার লোভে আমরা অগত্যা মানে অলওয়েজ মানে যে কোনো ভাবে 24 ঘন্টা টঙে চড়ে থাকতে চাই। টঙে চড়ে থাকতে চাই কথাটার অর্থ লিখে রাখো, উঁচুতে থাকতে চাই, কিন্তু তা তো আমরা পারি না। এবার বলতেছে অনেকের পক্ষে নিজেদের আয়ত্তের বহির্ভূত মানে তোমার আয়ত্তের বাইরে, ওকে, তোমার আয়ত্তের বাইরে উচ্চ স্থানে উঠবার চেষ্টা করাটাই মহাপতনের কারণ। তাহলে মহাপতনের কারণ হিসেবে কোন জিনিসটাকে ধরছে অনেকে? এটা একটু এমসিকিউর জন্য দাগাও। তাহলে তারা কারণ হিসেবে ধরছে তোমার আয়ত্তের বাইরে কিছু চিন্তা করা। অনেকে বলে না, তুই একটা গরিবের ছেলে হয়ে কিভাবে ওই জায়গায় যাওয়ার স্বপ্ন দেখিস? ওয়াই, আমি দেখতেই পারি। ঠিক আছে, তো এটা অনেকের মতে মহাপতনের কারণ। এইসব কথা বলবার অর্থ এই যে কষ্টকর হলেও আমাদের পক্ষে অবশ্য মহাজনদের পথ অনুসরণ করাই কর্তব্য। মানে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমাদের পক্ষে কর্তব্য কোনটা বা কোন কাজে আমাদের করতে হবে? যেই পথে মহাজনেরা গেছে, মানে বিখ্যাত মানুষেরা যেই পথে গেছে সেই পথেই আমরা অনুগমন করব। এবার বলতেছে কিন্তু ডানে বায়ে ছোটখাটো গলিগুজিতে খেলার ছলে প্রবেশ করার যে অধিকার তাদের আছে, সেই অধিকারে আমরা কেন বঞ্চিত হব? বলতেছে আচ্ছা ঠিক আছে, ওই পথে আমাদের যাওয়া উচিত, কিন্তু রাস্তা তো আরো আছে। প্রত্যেকটা রাস্তায় যদি আমরা প্রবেশ করি তাহলে সমস্যাটা কোথায়? এবার কি বলতেছে দেখো, গান করতে গেলে যে সুর তারাই চড়িয়ে রাখতে হবে, কবিতা লিখতে হলে যে মনের শুধু গভীর ও প্রখর ভাব প্রকাশ করতে হবে, এমন তো কোনো নিয়ম থাকা উচিত না। বলতেছে যে কোনো কিছু যদি তুমি এক্সপ্লোর করতে চাও তবে তোমার পারফেকশনিস্টের সাথেই যে করতে হবে ব্যাপারটা এরকম না। তুমি এক্সপিরিয়েন্সের জন্য হলেও এক্সপ্লোর করো। শিল্পরাজ্যে খেলা করার প্রবৃত্তিটা ন্যায় অধিকার ছোট বড় সকলেরই আছে। এমনকি এই কথা বললেও অত্যুক্তি হবে না। অত্যুক্তি মানে বাড়িয়ে বলা, হ্যাঁ, বাড়িয়ে বলা। ওকে, হয় না যে পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণ শূদ্রের কোনো প্রভেদ নেই। তাহলে এখানে আমরা একটা সম্প্রদায় বা জাত, হ্যাঁ, বা গোত্র সম্পর্কে একটা ধারণা পাইছি। যদি এই গোত্র সম্পর্কে আমরা খুব ভালো ধারণা পাই, সেটা হচ্ছে বিলাসী রচনায়, হ্যাঁ, যে ব্রাহ্মণ জাতি এটা হচ্ছে আমরা বলতে পারি সব থেকে টপ ক্লাস, তাই না? একটা টাইমে এটা মানা হতো। তারপরে আসে হচ্ছে ক্ষত্রিয়, যারা ক্ষত্রিয় তারা, তারপরে আসে হচ্ছে বৈশ্য, তারপরে আসে হচ্ছে শূদ্র, তাই না? এই যে শূদ্র, আচ্ছা, এটা হচ্ছে জাত প্রথা থেকে আমরা পাই যে ব্রাহ্মণ কারা ছিল বলতো? যারা তোমার হচ্ছে ঋষি মনীষী, অর্থাৎ আমি শিক্ষক যারা ছিল, ঠিক আছে, ছিলেন আর কি, শিক্ষক পণ্ডিত, তারা হচ্ছে ব্রাহ্মণ সম্প্রদায়। যেমন আমরা ইয়ের ক্ষেত্রে দেখলাম যে বিলাসিতে মৃত্যুঞ্জয় হচ্ছে সৎ ব্রাহ্মণ, একদম খুবই সম্মানিত একটা সম্প্রদায় থেকে সে, গোত্র থেকে সে বিলং করে। ক্ষত্রিয় হচ্ছে যারা রাজা কিংবা ধরো যোদ্ধা, এরকম যারা ছিল, হ্যাঁ, যোদ্ধা। আচ্ছা, বৈশ্য সম্প্রদায় কোনটা? যারা কৃষিভিত্তিক ব্যবসা করতো, হ্যাঁ, বা কৃষি কাজ যারা করতো। আমরা যদি একটু খেয়াল করি যারা কৃষক টাইপ মানুষ ছিল, তাহলে এখানে আমরা কৃষকটাই লিখলাম, আসো কৃষক। ওকে, আচ্ছা, এরপর শূদ্র কারা? যারা তুলনামূলক একটু নিচু শ্রেণীর, যেমন ধরো কামার, সরি আমি কি বললাম, ডোম, তারপর সাপুরে, তারপরে মেথর, এই ধরনের জাতটা, হ্যাঁ। তো আমি এখানে ধরো তোমাদের বুঝার সুবিধার্থে এইটা লিখলাম, নিচু জাত। তো বলতেছে একমাত্র খেলার ময়দানে আমরা যখন খেলতে নামি তখন কিন্তু কেউ দেখে না কে ধনীর ছেলে, কে গরিবের ছেলে, কে কোন সম্প্রদায়ের। ঠিক আছে, আমরা খেলায় মাঠে নামি আনন্দ নিতে, ওখানে জাত প্রথা আমাদের কাছে মুখ্য না। রাখাল ছেলের সাথে দরিদ্রের ছেলেও খেলায় যোগ দেবার অধিকার আছে। আমরা যদি একবার সাহস করে কেবলমাত্রটা কিন্তু একটা বাহুল্য দোষের মধ্যে পড়ে, এটা তো আমরা জানি, তাই না? এটা কিন্তু একটা বাহুল্য দোষের মধ্যে পড়ে, রিডান্ডেন্সি এরর, এক জাতীয় শব্দ বারবার ব্যবহার করা। আমরা হয় ব্যবহার করতে পারি কেবল, হ্যাঁ, কিন্তু কেবল বা মাত্র একই অর্থ প্রকাশ করে এই দুইটা, কিন্তু আসলে এটা প্রচলিত ভুল অর্থে ব্যবহার হয়, কারণ সবাই করে দেখে আমরাও করি। আচ্ছা, খেলা করার জন্য সাহিত্য জগতে প্রবেশ করি, তাহলে নির্বিবাদে সে জগতে রাজরাট দলে মিশে যাব। রাজরাট দলে মানে কি জানো? অনেক উচ্চ মানুষের সাথে, উচ্চ কি বলে এটা, উচ্চ পার্সোনালিটি বা উচ্চ ব্যক্তিবর্গের সাথে, ব্যক্তিবর্গ, হ্যাঁ, তাদের সাথে আমরা মিশতে পারবো। বলতেছে সাহিত্য যদি একটা জগৎ হয় এবং এই জগতে যদি আমরা খেলার ছলে প্রবেশ করি, তবে আমরা সাহিত্য জগতের যত বড় বড় শিল্পীরা আছে তাদের সাথে আমাদের যোগাযোগ করার একটা ব্যবস্থা হবে, এবং যোগাযোগ করলে কি হবে, তাদের অভিজ্ঞতাটা আমরা নিতে পারবো বা এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারবো। তাহলে এখানে একটু লিখলাম যে এক্সপেরিয়েন্স কি করতে পারবো, শেয়ার করতে পারবো। এই এক্সপেরিয়েন্স শেয়ারটাই কিন্তু লাইফ টাইম একটা এক্সপেরিয়েন্স হয়ে যায়। কোনরূপ উচ্চ আশা নিয়ে সেক্ষেত্রে উপস্থিত হইলেই নিম্ন শ্রেণীতে পড়ে যেতে হবে। কোনরূপ উচ্চ আকাঙ্ক্ষা বলতে ধরো আকাঙ্ক্ষা হতে পারে টাকার আশা, হ্যাঁ, টাকার আশা, খ্যাতির আশা। যদি এই সব আশা নিয়ে তুমি ওখানে যাও তবে তোমার কই চলে যেতে হবে, তুমি পারবা না, তুমি নিম্ন শ্রেণীতে চলে যাবে, তুমি বড় কিছু হতে পারবা না। এটা অনেকটা মিলে যায় আমাদের নব্য লেখক দিগের প্রতি নিবেদনের সাথে।
প্রায় ওখানেও এই কথাটাই বলছে যে সাহিত্য উদ্দেশ্যহীন হতে হয়। হ্যাঁ, কোনো উদ্দেশ্যে সাহিত্য রচনা করা যায় না, উদ্দেশ্য একটাই হবে যে তুমি আনন্দ পাচ্ছ, আনন্দ নিচ্ছ, এইরকম। এবার কি দেখো, লেখকের অবশ্য 10-এর হাততালি প্রত্যাশা রাখতে পারে। লেখকের অবশ্য 10-এর কাছে হাততালির প্রত্যাশা রাখতে পারে, মানে যারা লেখক তারা অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে। সে লিখতেছে, তুমি অ্যাপ্রিসিয়েট করবে না তাকে? এবার কি বলতেছে দেখো, না পেলে মনক্ষুণ্ণ হয়। এটার উচ্চারণ তোমরা দয়া করে একটু পড়ে রাখবা, মনক্ষুণ্ণ, কারণ এটা বাংলা দ্বিতীয় পত্রে আসতে পারে। কেননা তারাই হচ্ছেন যথার্থ সামাজিক জীব। কারণ কি বলতো, সবার সাথে তারা মিশতে পারে, সবার সাথে মিশতে মিশতে তারা পারে বা সক্ষম। বাদ বাকি সকলেই কেবলমাত্র, আবারও কেবলমাত্র দিছে দেখো, কেবলমাত্র পারিবারিক, অর্থাৎ যারা মিশতে পারে না তারা সবাই পারিবারিক জীব। এবার বলতেছে বিশ্ব মানবের মনের সাথে নিত্য নূতন, এটা কিন্তু নতুন শব্দেরই একটা পূর্বরূপ। হ্যাঁ, নূতন সম্বন্ধ পাতানোই হচ্ছে কবি মনের নিত্য নৈমিত্তিক কাজ। মানে নিত্য নৈমিত্তিক কাজ মানে ডেইলি কাজ, ডেইলি, হ্যাঁ ডেইলি কাজ। আচ্ছা, এটার মানে কি আমি তোমাদেরকে একটু বুঝাই। বিশ্ব মানবের মনের সাথে নিত্য নতুন সম্বন্ধ পাতানোই কবি মনের ডেইলি লাইফের কাজ। ওরা কি করে, লেখক বা সাহিত্যিকেরা বিশ্ব মানব অর্থাৎ বিশ্বের যত মানুষ আছে তাদের মনের সাথে একটা সম্পর্ক তৈরি করে। কারণ সাহিত্যের ভিতরে আনন্দ, সাহিত্যের ভিতরে তোমার কষ্ট, বেদনা সবই তো থাকে, তো মনটাকে তো অবজার্ভ করতে হয়। ঠিক আছে, এবার কি বলতেছে দেখো, এমনকি কবির আপন মনের গোপন কথাটিও গীতিকাব্যতে রঙ্গভূমির স্বগক্তিতে স্বরূপেই উচ্চারিত হয়। এই লাইনটা একটু কঠিন লাগছে না, যে কবির আপন মনের কথা। ধরো তোমার আপন মনে একটা দুঃখ আছে, তুমি কিভাবে এই দুঃখটা প্রকাশ করবা? তুমি কবিতা লিখে প্রকাশ করবা। এখানে যে বলছে না গীতিকাব্য, গীতি কবিতা, আমরা জানি কবিতা দুই ধরনের হয়। একটাকে আমরা বলি এপিক পোয়েট্রি, এপিক পোয়েট্রি, আরেকটাকে বলি আমরা লিরিক পোয়েট্রি। লিরিক হয়ে গেছে না, আরেকটাকে আমরা বলি লিরিক পোয়েট্রি। লিরিক পোয়েট্রি মানে কি, লিরিক পোয়েট্রি মানে গীতিকাব্য, আর এপিক পোয়েট্রি মানে হচ্ছে মহাকাব্য। গীতিকাব্যগুলা আকারে ছোট হয়, খালি মনের ভাবটুকু থাকে। আর যেটা এপিক পোয়েট্রি, যেমন বিভীষণের প্রতি মেঘনাদ কিন্তু একটা এপিক পোয়েট্রির অংশ, মহাকাব্যের একটা অংশ, যেখানে একটা নির্দিষ্ট ঘটনা বলা থাকে। বাট গীতিকাব্যে তোমার একটা মনের ভাব প্রকাশিত হয়, আকারে ছোট হয় এগুলা। রঙ্গভূমির স্বগক্তি, স্বগক্তি মানে নিজের উক্তি বা নিজের কথায়, নিজের কথার স্বরূপে মানে মতোই উচ্চারিত হয়, যাতে করে সেই মর্মকথা, মর্মকথা মানে মনের কথা, মনের কথা হাজার লোকের কানের ভিতর দিয়ে মরমে প্রবেশ করে, মানে হৃদয়ে প্রবেশ করে, করতে পারে। তার মানে বুঝো, লেখকেরা কিভাবে মানুষের মনের সাথে কানেক্ট হয় বলতো, তার লেখালেখির মাধ্যমে। লেখক যদি নিজে কষ্টে থাকে, সে কষ্টের কথাটা একটা কবিতার মাধ্যমে প্রকাশ করতে পারে, যেখানে তার কষ্টের কথাগুলো স্বউক্তিতে, নিজের উক্তিতেই বর্ণনা হচ্ছে, এবং সেই মর্মকথা মানুষ যখন পড়তেছে তখন মানুষের হার্টে যে এটা বাড়ি খাইতেছে, মানুষ এটার সাথে রিলেট করতে পারতেছে। এবার কি বলতেছে দেখো, কিন্তু উচ্চ মঞ্চে আরোহণ করে উচ্চ স্বরে উচ্চ বাক্য না করলে যে জনসাধারণের নয়ন মন আকর্ষণ করা যায় না, এমন কোনো কথা নাই। সে বলতেছে সাহিত্য ব্যাপারটা এরকম না যে তুমি সবসময় হাই লেভেলে থাকবা, হাই লেভেলে থাকার পর উচ্চ বাক্যে মানে কি বিশাল জোরে জোরে যখন তুমি বলবে হ্যালো হাই, আপনার কি আমার কথা বুঝতেছেন, এইভাবে করলে এইটা হবে, ওভাবে করলে ওটা হবে, সাহিত্যে এটার কোনো প্রয়োজনীয়তা নাই। তুমি একজন সাধারণ লেখক হলেও তোমার লেখা বা তোমার লেখনী মানুষ পড়বে। এবার কি বলতেছে দেখো, সাহিত্য জগতে যাদের খেলা করবার প্রবৃত্তি আছে, সাহস আছে, ক্ষমতা আছে মানুষের নয়ন মন আকর্ষণ করার, বিশেষ করে তাদের কপালেই ঘটে। মানে বুঝছো, সাহিত্য নিয়ে যারা এক্সপেরিমেন্ট করে, সাহিত্য নিয়ে যারা এক্সপ্লোর করে, তারাই মানুষের নয়ন এবং মনের আকর্ষণটা নিতে পারে। অ্যাটেনশন কারা নেয়? যারা সাহিত্য নিয়ে খেলতে পারে। তাহলে এখানে একটু লিখে রাখি, তোমরা মনে করে একটু পড়ে নিও যে অ্যাটেনশন তারাই পাবে, তারাই পাবে, হ্যাঁ, যাদের খেলার বা খেলা করার ইচ্ছাটা আছে, সাহিত্য নিয়ে ইচ্ছা আছে, তারাই মানুষের নয়ন এবং মনের অ্যাটেনশনটা নিতে পারবে। মানুষ যে খেলা দেখতে ভালোবাসে তার পরিচয় তো আমরা জড় সমাজেও নিত্য পাই, মানে রেগুলার পাই, যে মানুষ খেলা দেখতেও পছন্দ করে, এটা এনজয় করে। কিভাবে দেখো, টাউন হলে বক্তৃতা, টাউন হল কথাটার অর্থ তুমি দিতে পারো অডিটোরিয়াম। ওকে, বলতেছে অডিটোরিয়ামে বক্তৃতা বা স্পিচ। অনেকে দেখো না যে স্পিকার নিয়ে আসে, হ্যাঁ, কি করতে আসে, যে একটু মোটিভেশন দিতে আসে, শুনতেই বা কজন যায়, আর গড়ের মাঠে ফুটবল খেলা দেখতেই বা কজন যায়। অথচ এই কথা সত্য যে টাউন হলে বক্তৃতার উদ্দেশ্য অতি মহৎ, স্বাভাবিক। কারণ টাউন হলে বক্তৃতার উদ্দেশ্যে কি হয় বলতো, মানুষ একটু সমাজটাকে পরিবর্তন করতে চায়, সমাজ পরিবর্তন করতে চায়। দেখছো, আমি ব্যাকরণের লোক তো, তাই সমাজকে সমাজ লিখে ফেলছি। সমাজ পরিবর্তন করতে পারে। ধরো একজন বড় কেউ আসছে, ধরো গুগলের সিইও আসছে বাংলাদেশে, তোমার হচ্ছে বাংলাদেশ না, চিন্তা করো ফরিদপুরের একটা শিল্পকলায় এসে সে হচ্ছে, বা কুমিল্লা শিল্পকলায় এসে সে একটা বক্তৃতা দিবে, সবাই শুনতে আগ্রহী হবে না বলতো? কারণ সে যে কথাগুলো বলবে সেগুলো সবই প্রয়োজনীয় কথা, এতে কোনো সন্দেহ নাই। এটা এখানে বলছে যে খুবই মহৎ উদ্দেশ্য। আর ঘরের মাঠে খেলোয়াড়দের ছোটাছুটি, দৌড়াদৌড়ি, আগাগোড়া অর্থশূন্য এবং উদ্দেশ্যবিহীন, এটাও স্বাভাবিক। আসল কথা এই যে মানুষের দেহ মনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে
ক্রীড়া শ্রেষ্ঠ, মানে বলতেছে আমাদের দেহ এবং মনের যত অ্যাক্টিভিটি আছে তাদের ভিতরে খেলাটা শ্রেষ্ঠ। কারণ খেললে দেহ এবং মন শান্ত থাকে বা আমরা এনার্জি পাই। আমাদের কি হয় বলতো, মস্তিষ্কটা জাগ্রত হয়, মনটা জাগ্রত হয়। কেননা তা উদ্দেশ্যহীন। মানুষ যখন খেলা করে তখন এক আনন্দ ব্যতীত অপর কোনো ফলের আকাঙ্ক্ষা সে রাখে না। খেলতে যখন তুমি যাও আনন্দের জন্য যাও, অন্য কোনো কিছুই কিন্তু তোমার মনে থাকে না। যে খেলার ভিতর আনন্দ নেই সেটার উপরি পাওনার আশা আছে। উপরি পাওনা মানে কি জানো? এক্সট্রা কিছু পেতে পারো। এই এক্সট্রা কি বলতো, তুমি আশা এক্সট্রা বলতে তুমি ধরো তুমি লাভবান হতে পারো, কিন্তু তুমি ক্ষতির সম্মুখীন হতে পারো। এটা জুয়ার সাথে রিলেটেড। হ্যাঁ, কিরকম দেখো, বলতেছে তার নাম খেলা নয়, জুয়া খেলা। ধরো তুমি জুয়া একটা খেলতেছো যেখানে অন্য উদ্দেশ্য আছে, খেলতেছোই বাট সেটা জুয়া। এমন হতে পারে যে তুমি চ্যাম্পিয়ন হয়ে গেছো জুয়ায়, কোটি কোটি টাকা পাইছো। আবার এমনও হইতে পারে তুমি কোটি কোটি টাকা ডুবাই আসছো। তার মানে দেখো সেখানে কিন্তু তুমি আনন্দ পাইতেছো না, সেটা তোমাকে টেনশন দিচ্ছে, তোমার চিন্তাকে বাড়াচ্ছে। ঠিক আছে, তোমার কি বাড়াইতেছে বলতো? তোমার চিন্তার পরিমাণ বেড়ে যাচ্ছে, চিন্তার পরিমাণ বাড়ছে সেটার মাধ্যমে। ওকে, বাড়ছে। এবার একটা জিনিস খেয়াল করো। আচ্ছা, এবং যেহেতু খেলার আনন্দ নিরর্থক বা অর্থগত নয়, সেই কারণে কারো নিজস্ব হতে পারে না। এ আনন্দ সকলেরই সমান অধিকার। যে একটা খেলা, এটা কারোর নিজের সম্পত্তি না, খেলা করার অধিকার সবার আছে। এবার কি বলতেছে দেখো, সুতরাং সাহিত্যে খেলা করার অধিকার যে আমাদের আছে, শুধু তাই নয়, স্বার্থ পরার্থ এ দুইয়ের যুগপৎ সাধনের জন্য মনোজগতে খেলা করাই হচ্ছে আমাদের সর্বপ্রথম বা প্রধান কর্তব্য। যে লেখক সাহিত্যের ক্ষেত্রে ফলের চাষ করতে ব্রতী হন, মানে সাহিত্যের ক্ষেত্রে ফলের চাষ মানে কি, ভালো কিছু দেবার জন্য ব্রতী হন। ব্রতী মানে নিমগ্ন থাকে। হ্যাঁ, নিমগ্ন হন, তিনি কোনরূপ কার্য উদ্ধারের অভিপ্রায়, অভিপ্রায় মানে চেষ্টায়, চেষ্টায় লেখনী ধারণ করে না। মানে যে সাহিত্যের ফলটাকে পেতে চায় সে কখনো অন্য উদ্দেশ্যে লেখা লেখে না। তার লেখার একটাই উদ্দেশ্য, যাতে সবার উপকার হয়, মনের আনন্দতে আসে। হ্যাঁ, তিনি গীতের মর্মও বোঝেন না, গীতার ধর্মও বোঝেন না। কেননা খেলা হচ্ছে জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম, উদ্দেশ্যহীন কর্ম। এটার কোনো কি নাই, এটার কোনো উদ্দেশ্য নাই। অতএব মোক্ষ লাভের একমাত্র উপায়, মোক্ষ লাভ মানে আত্মার মুক্তি। আত্মার মুক্তি মানে তোমার আত্মার মুক্তি মানে শরীরের থেকে আত্মা মুক্তি পাবে, ব্যাপারটা এরকম না। মনের আনন্দ বা তোমার আত্মার আনন্দের একমাত্র উপায় হচ্ছে খেলাধুলা করা। স্বয়ং ভগবান বলেছে, যদিও, যদি কথাটার অর্থ হচ্ছে যদিও তার কোনো কিছুর অভাব নেই, শুধু তিনি এই বিশ্ব সৃজন করেছেন, অর্থাৎ সৃষ্টি তার লীলা মাত্র। দেখো আমাদের বলতেছে যে ভগবানদের কিসের কমতি ছিল, তারপরও সে কিন্তু পৃথিবী সৃষ্টি করছে একটা লীলা খেলার জন্য। ঠিক আছে, এবার দেখো কবির সৃষ্টিও এই বিশ্ব সৃষ্টির মতোই। কবির সৃষ্টিটাও, কবির যে কোনো রচনা সৃষ্টিটাও এই মজা করার মতোই। এই সৃজনের মূলে কোনো অভাব দূর করার অভিপ্রায় নেই। সে সৃষ্টির মূল অন্তরাত্মার স্ফূর্তি, মানে মনের স্ফূর্তি, আর তার ফলই হচ্ছে আনন্দ। এই কারণেই লেখা বা কোনো সাহিত্যকে সে সৃষ্টি করতে চায়। এক কথায় সাহিত্য সৃষ্টি জীবাত্মার লীলা মাত্র, এবং সেই লীলা বিশ্বলীলার অন্তর্ভুক্ত। কেননা এই জীবাত্মা মানে যে কোনো প্রাণীর আত্মা, মানে আমাদের আত্মা, এটাই পরমাত্মার অঙ্গ, মানে ঈশ্বরের আত্মারই একটা অংশ। সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন করা না। এখন দেখো, আনন্দ আর মনোরঞ্জন কিন্তু সেম না। মনোরঞ্জনটা অনেক উস্কানি দেওয়ার মতো, মানে জোর করে হাসানোর চেষ্টা করা, জোর করে আনন্দের চেষ্টা করা, এগুলো দেওয়ার মতো। যেমন ধরো তোমার সামনে একজন নাচতেছে, তোমাকে আনন্দ দেওয়ার চেষ্টা করতেছে, ধরো সেই নাচতেছে তোমার সামনে, এটা জোর করে আনন্দ দেওয়ার চেষ্টা। বাট সাহিত্যটা ইনস্টিংক্ট, মানুষের মনে একটা আনন্দ তৈরি করতে পারে। এবার দেখো তো, বলতেছে আচ্ছা, এই দুইয়ের ভিতর যে আকাশ পাতাল প্রভেদ আছে সেটা ভুলে গেলেই লেখক নিজের খেলা না করে পরের জন্য খেলনা তৈরি করতে বসবে। পরের জন্য খেলনা মানে আমি তোমাকে বলি, যদি মনোরঞ্জন করা হয় তাহলে পাঠক তার লেখকের কাছে এই আবদারটা করতে পারে যে আমার এখন মনে ভালোবাসা দরকার, আমার একটা প্রিয় বান্ধবীর সাথে আমার দেখা হয়েছে, আমার মনে এখন রোমান্টিক চিন্তা ভাবনা দরকার, সে অনুসারে একটা লেখা লিখে দেন। তাহলে এটা ব্যক্তিগত উদ্দেশ্যে লেখা হয়ে যাবে, এটা মনোরঞ্জন করা হয়ে যাবে। বাট সাহিত্যটা এরকম না, এটা সার্বজনীন, এটা সবার জন্য, এটা লেখকের ইচ্ছাই হবে। এটা পাঠক সমাজ লেখককে চাপ দিয়ে লিখাইতে পারবে না। কারণ কি, এটা যদি খেলনাই হয়, একটা খেলনা দিয়ে তুমি কতক্ষণ খেলবা, খেলার পর তো সেই জিনিসটাকে তুমি ছুঁড়ে ফেলে দিবা। কিন্তু সাহিত্য তো ছুঁড়ে ফেলার জিনিস না, এটা তোমার মনটাকে বড় করে। এবার কি বলতেছে দেখো, সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য স্বধর্মচ্যুত হয়ে পড়বে। এটা এমসিকিউর জন্য লাগবে। সাহিত্য কখন স্বধর্মচ্যুত হয়? স্বধর্মচ্যুত মানে কি, নিজ বৈশিষ্ট্য থেকে কখন সরে যায়, এটা একটু মনে রেখো। নিজ বৈশিষ্ট্য থেকে সরে যাওয়া, তার প্রমাণ বাংলাদেশে আজ দুর্লভ নয়। যে বলতেছে তার প্রমাণ বাংলাদেশে আজ দুর্লভ নয়, বাংলাদেশে খুব ইজিলি, হ্যাঁ, এখন খুঁজে পাওয়া যায় এই উদাহরণগুলা, ইজিলি খুঁজে পাওয়া যাবে, এর প্রমাণগুলা খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, এই এক্সাম্পল গুলা খুঁজে পাওয়া যায়। কেমন দেখো, কাব্যের ঝুমঝুমি, বিজ্ঞানের চুষিকাঠি, দর্শনের বেলুন, রাজনীতির রাঙালাঠি,
ইতিহাসের ন্যাকড়ার পুতুল, নীতির টিনের ভেপু, ধর্মের জয়ঢাক, এইসব জিনিস সাহিত্যের বাজার ছেয়ে গেছে। এখন আসলে সাহিত্যটা সাহিত্যের মতো নাই। এখন চারিদিকে কাব্যের ঝুমঝুমানি, যেগুলো খুব ভালো শ্রেণীর কাব্য না। এখন দেখা যায় যে বিজ্ঞানের চুষিকাঠি ছোট ছোট বই পাওয়া যায়, জ্ঞান বিজ্ঞান ছড়ায়। আবার দেখা যায় দর্শন, এক একজনের এক এক ধরনের দর্শন, সেগুলোর বেলুন, রাজনীতি ডাঙালাঠি। এখন সাহিত্য বলতে কিছু নাই, বই পুস্তক আছে, বাট সেগুলোর মধ্যে পিওর সাহিত্যটা নাই। এবার কি বলতেছে দেখো, সাহিত্য রাজ্যে খেলনা পেয়ে পাঠকের মনোতুষ্টি হতে পারে। বলতেছে মনোতুষ্টি মানে কি, যে মনের সন্তুষ্টি লাভ, যে সে স্যাটিসফাই হতে পারে, স্যাটিসফাই হতে পারে, কিন্তু তারপরে লেখকের মনোতুষ্টি, তা গড়ে লেখকের মন তুষ্টি হতে পারে না, যে লেখক এটার মাধ্যমে নিজের মনকে স্যাটিসফাই করতে পারে না। কারণ পাঠক সমাজ যে খেলনা আজ আদর করে, কাল সেটাকে ভেঙে ফেলবে। সে প্রাচ্যই হোক আর পশ্চাত্যই হোক, যে পূর্ব হোক পশ্চিম হোক, কাশী হোক আর জার্মানি হোক, যে জায়গায় হোক না কেন, তারা এটাকে ফেলে দিবে। আচ্ছা, তারপর কি বলতেছে দেখো, দুদিন ধরে কারো মনোরঞ্জন করতে পারে না। আমি জানি যে পাঠক সমাজকে আনন্দ দিতে গেলে তারা প্রায়শই বেদনা বোধ করে, কিন্তু এতে ভয় পাবার কিছু নাই, কেননা কাব্যজগতে যার নাম আনন্দ, তার নামই বেদনা। কথাটার অর্থ হচ্ছে, যে কোনো সাহিত্য যখন সে রচনা করে, কোনো লেখক যদি তার মনের কষ্ট নিয়ে রচনা করে, সেটা পড়ে মানুষ আনন্দ পায়। আনন্দ মানে এরকম না অট্ট হাসি হাসে, তারা জিনিসটাকে রিলেট করতে পারে, এবং তারা এটা মনে করে যে এই সাহিত্যটা 2 ঘন্টা পড়ার পর আমার একটু আনন্দ হয়েছে। আনন্দ হয়েছে মানে কি, আমি একটু খুশি হয়েছি, আমার ভালো লাগছে এই জিনিসটা পড়ে, সেটাই। তাই সাহিত্য জগতে যেটার নাম আনন্দ, সেটার নামই বেদনা। এবার বলতেছে দেখো, অপরপক্ষে এই যুগে পাঠক হচ্ছে জনসাধারণ, সুতরাং তাদের মনোরঞ্জন করতে হলে আমাদের অতি সস্তা খেলনা করতে হবে, নইলে তা বাজারে কাটবে না। মানে সস্তা, উস্কানি, সুরসুরি মূলক কিছু রচনা দিতে হবে। এই সস্তা অর্থ খেলো করা, বৈশ্য লেখকের পক্ষে শূদ্র পাঠকের মনোরঞ্জন করা সঙ্গত, যেটা সুইটেবল। অতএব সাহিত্যে আর যাই হোক, পাঠক সমাজের মনোরঞ্জন করবার চেষ্টা তোমরা কইরো না। লেখক একটা জিনিস স্ট্রিক্টলি, হ্যাঁ একদম স্ট্রিক্টলি মানা করছে। মানা মানে তোমরা একটু বলতে পারো যে স্ট্রিক্টলি মানা করছে মানে হচ্ছে একদম কি বলে এটাকে, মানা, একদম মানা করছে, মানা করছে, একদম মানা করছে, এটা করাই যাবে না, হ্যাঁ একদম মানা করছে। তবে কি সাহিত্যের উদ্দেশ্যে লোককে শিক্ষা দেওয়া? এইবার বলছে যে সাহিত্য, এই প্যারাতে তুমি পাবা যে লিটারেচার এবং এডুকেশন, এই দুটার ভিতরে ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সিয়েট করতে পারবা। ঠিক আছে, এখানে পার্থক্য বলছে, দেখো এখনই শেষ হয়ে যাবে। কেননা কবির মতিগতি শিক্ষকের মতিগতি সম্পূর্ণ বিপরীত। মতিগতি কথাটার অর্থ কি, যে তার যে প্রকাশভঙ্গি, মানে সে যা চায়, একজন কবি যা চায় শিক্ষক কিন্তু তা চায় না, সম্পূর্ণ বিপরীত। দেখো, স্কুল বর্ণনা হলে খেলার সময় আসে না, এ তো সকলেরই জানা কথা, কিন্তু সাহিত্য রচনা তো আত্মার লীলা, এ কথা শিক্ষকেরা স্বীকার করতে প্রস্তুত না। শিক্ষকেরা এটা মানতে চায় না যে সাহিত্য পড়ে মনের আনন্দ হবে। শিক্ষকেরা এটা মনে করে সাহিত্য বলে টাইম ওয়েস্ট হবে। সুতরাং শিক্ষা ও সাহিত্যের ধর্মকর্ম এক নয়, এই সত্যটি একটু স্পষ্ট করে দেখিয়ে দেওয়া আবশ্যক। এবার সে একটা সত্য স্পষ্ট করে দেখাবে। দেখো কয়েকটা বলবে, এখন কি বলে, এক্সাম্পল দিবে। দেখো, প্রথমত নাম্বার 1 বলছে, শিক্ষা হচ্ছে সেই বস্তু যা লোকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও গলাধকরণ করতে বাধ্য করা হয়, মানে হজম করতে বাধ্য করা হয়। আর অপরপক্ষ, কাব্য রস লোকে শুধু স্বেচ্ছায় নয়, সানন্দে পান করে। এটা বলতেছে শুধু নিজের ইচ্ছাই যে তোমার হচ্ছে কি বলে সাহিত্যের রস নেয় তা না, সানন্দে মানে আনন্দ সহকারে গ্রহণ করে। হ্যাঁ, আনন্দ সহকারে তারা এটা গ্রহণ করে। কেননা শাস্ত্র মতে সে রস অমৃত, মানে শাস্ত্র অনুসারে বা নিয়ম অনুসারে বই পুস্তকে এটা লেখা যে সাহিত্যের রসটা অমৃত, মানে যা খুব টেস্টি। অমৃত মানে তো টেস্টি, এটা টেস্টি মানে খুব ভালো লাগবে, রস আচ্ছাদন করলে তুমি মজা পাবা, আনন্দ পাবা। দ্বিতীয়ত, রিজন নাম্বার 2, দ্বিতীয়ত শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে বিশ্বের খবর জানানো, বাট সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনকে জাগ্রত করা। কাব্য যে সংবাদপত্র নয়, এ কথা সকলেই জানেন। তৃতীয়ত, 3 নাম্বার, অপরের মনের অভাব পূর্ণ করার উদ্দেশ্যই শিক্ষকের হস্তে শিক্ষা জন্মলাভ করেছে। যে তোমার মনের অভাব পূর্ণ করা, শিক্ষার অভাব পূর্ণ করাই হচ্ছে শিক্ষকের কাজ। কিন্তু কবি নিজের মনের পরিপূর্ণতা হতেই সাহিত্যের উৎপত্তি। সাহিত্যের উদ্দেশ্য যে আনন্দ দান করা, শিক্ষা দান করা নয়। একটি উদাহরণের সাহায্যে তার অকাট্য প্রমাণ দেওয়া যেতে পারে। এখন আরেকটা উদাহরণ দিচ্ছে, দেখো রামায়ণ আছে 2 ধরনের। একটা রামায়ণ যেটাকে আমরা চিনি, আরেকটা রামায়ণকে আমরা কেউই চিনি না। কারণ প্রথম রামায়ণে আসলে কাউকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে সেই রামায়ণটা রচনা করা হয়েছিল না, কিন্তু পরবর্তী রামায়ণটা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছিল। কিন্তু এই কারণেই সেই রামায়ণের কথা কিন্তু কেউ মনে রাখেনি। কিরকম দেখো, বাল্মীকি একটা আদিকবি, সেই আদিকবি রামায়ণটা রচনা করছে। দেখো, আদিতে মুনি ঋষিদের জন্য রামায়ণ রচনা করেছিলেন, জনসাধারণের জন্য করছিল না। একথা বলা বাহুল্য যে বড় বড় মুনি ঋষিদের কিঞ্চিত শিক্ষা দেওয়া তার উদ্দেশ্য ছিল না, যে এটা আসলে কোনো শিক্ষা দেওয়া, কিঞ্চিত মানে হালকা শিক্ষা দেওয়াও তার উদ্দেশ্য ছিল না। কিন্তু রামায়ণ শ্রবণ করে মানে কি, শুনে, হ্যাঁ মহর্ষিরা মহান যে ঋষি ইজ ইকুয়াল টু মহর্ষি,
যে কতদূর আনন্দে আত্মহারা হয়েছিলেন তার প্রমাণ আছে একটা। কিরকম? কুশীলব মানে হচ্ছে অভিনেতা, অভিনেতা অভিনেতাকে তাদের যথা সর্বস্ব, মানে রামায়ণ যখন মঞ্চস্থিত হয়েছিল এটা দেখার পরে যারা ঋষি মনীষীরা আছে তারা কি করছিল, তাদের যা কিছু আছে তাই দিয়ে, এমনকি কৌপিন পর্যন্ত, কৌপিন মানে লাঙ্গট বা ধরো আন্ডারওয়্যার, এটা একটা মজার কথা বলছে, আন্ডারওয়্যার পর্যন্ত পেলা দিয়েছিল। পেলা মানে কি জানো? ধরো গিফট, চিন্তা করো গিফট, বা এটাকে বকশিস দিয়েছিল। মানে অনেক সময় দেখা যায় না যে আমরা এতই অভিভূত হয়ে যাই কারোর অভিনয় দেখে যে তাদেরকে একটু বকশিস টকশিস দেই, তো বলতেছে একদম লাঙ্গট পর্যন্ত তাদের হচ্ছে বকশিসটা দিছিল, এটা বললো আর কি, একটা এক্সপ্রেশন। এবার কি বলতেছে দেখো, রামায়ণ কাব্য হিসেবে যে অমর এবং জনসাধারণ আজও যে তার শ্রবণে পঠনে আনন্দ উপভোগ করে, তার একমাত্র কারণ আনন্দের ধর্মই তো যে সংক্রামক, যে আনন্দ যত হবে মানুষ তা ছড়াই দিবে। ধরো তুমি একটা সিনেমা দেখছো, তুমি অনেক আনন্দ পাইছো, তোমার অনেক ভালো লাগছে, তুমি তোমার ফ্রেন্ডের কাছে বলছো, তার ফ্রেন্ডের কাছে বলছে, আরেক ফ্রেন্ডের কাছে বলছে, এইভাবে বলতে বলতে সবাই ওই জিনিসটাকে দেখছে। কেন? কারণ সবাই আনন্দ পাইছে, আর এই কারণে এটা সংক্রামক। এইটা অনুধাবনের জন্য তোমরা আই হোপ ব্যাখ্যা দিতে পারবা। হ্যাঁ, আচ্ছা, এবার একটু দেখো রামায়ণ আসলে কোন রামায়ণের কথা তখন পড়লাম? রাম, লক্ষণ, সীতা যেই রামায়ণে আছে, ঠিক আছে, এই যে গ্রন্থটা, এটা একটা মহাকাব্য, প্রাচীন ভারতের একটা মহাকাব্য রামায়ণের কথা আমরা পেলাম। যে রামায়ণের কথাটা আমরা মোটামুটি অর্ধাঙ্গিতেও পাবো, যে রামায়ণের কথাটা আমরা বিভীষণের প্রতি মেঘনাদে পাইছি, যে রামায়ণের কিছু অংশ আমরা আর কই পাইছি আমাদের জীবনে। তো রামায়ণের সম্পর্কে অনেক ধারণা আছে, যিনি বিষ্ণু দেবতার সপ্তম অবতার ছিল, অযোধ্যার রাজকুমার ছিল, রাজা হয়েছিল পরে, এটা তো আমরা খুব ভালো মতো জানি। এবার দেখো, অপরপক্ষে লাখে একজনও যে যোগ বশিষ্ঠ রামায়ণের ছায়া মারান না। আরেকটা রামায়ণ আছে যোগ বশিষ্ঠ রামায়ণ, তার কারণ সে বস্তুত লোককে শিক্ষা দেবার উদ্দেশ্যে রচিত হয়েছিল, আনন্দ দেবার উদ্দেশ্যে না। আসল কথা এই যে সাহিত্য কস্মিন কালেও মানে এ যাবৎকালে স্কুল মাস্টারের ভার নেয়নি, যে সাহিত্যের কাজ শিক্ষা দেওয়া না, স্কুল মাস্টারের কাজ শিক্ষা দান করা, শিক্ষা দান করা। এতে দুঃখ করবার কোনো কারণ নেই। দুঃখের বিষয় এই যে স্কুল মাস্টারেরা একালে সাহিত্যের ভার নিয়েছে, যে তারা সাহিত্যের ভার নিচ্ছে বলে এখন সাহিত্যটাকে আর মজা লাগে না। কাব্যরস নামক অমৃতে, একটু দেখো, কাব্যরস নামক অমৃতে আমাদের অরুচি জন্মেছে, এই লাইনটা না বই পড়া প্রবন্ধেও আছে। হ্যাঁ, বই কি হলো, একটু দাঁড়াও, আমাদের বই পড়া, আচ্ছা সমস্যা নেই, এই লাইনটা কাব্যরস নামক অমৃতে আমাদের যে অরুচি ধরেছে, এটা বই পড়া নামক প্রবন্ধতেও আছে। এর জন্য দায়ী এই যুগের স্কুল ও তার মাস্টার, এটাও বই পড়াতে আছে। কাব্য পড়বার ও বুঝবার জিনিস, কিন্তু স্কুল মাস্টারের কাজ হচ্ছে বই পড়ানো ও বোঝানো। লেখক ও পাঠকদের মধ্যে এখন স্কুল মাস্টার দণ্ডায়মান, বলতেছে লেখক এবং পাঠকদের মাঝখানে একজন দাঁড়ায় আছে। এই কারণে আমাদের শিক্ষার্থীরা এই যে স্কুল মাস্টারকে টপকায়া সাহিত্য পর্যন্ত যাইতে পারতেছে না। এই মধ্যস্থদের কৃপায় আমাদের সঙ্গে কবি মনের মিলন তো দূরে থাক, চার চক্ষুর মিলনও ঘটে না। এটা এমসিকিউর জন্য লাগবে। স্কুল ঘরে আমরা কাব্যের রূপ দেখতে পাই না, শুধু তার গুণ শুনি। স্কুল ঘরে আমরা সবাই বলি সাহিত্য ইম্পর্টেন্ট, সাহিত্য পড়া দরকার, কবিতা পড়া দরকার, কিন্তু কাজ তো করি না আমরা। টিকাভাষ্যের প্রসাদে আমরা কাব্য সম্বন্ধে সকল, টিকাভাষ্য মানে শব্দার্থ বা ব্যাখ্যা বিশ্লেষণ বা এক্সপ্লেনেশন, ওকে, এক্সপ্লেনেশনের প্রসাদে মানে বদৌলতে আমরা কাব্য সম্বন্ধে নিগুড় তত্ত্ব, নিগুড় মানে গভীর তত্ত্ব, হ্যাঁ, তত্ত্ব মানে জ্ঞান, গভীর জ্ঞান জানি, কিন্তু সে বস্তু আমরা চিনি না। আমাদের শিক্ষকের প্রসাদে আমাদের এই জ্ঞান লাভ হয়েছে যে পাথরে কয়লা আর হীরা সবর্ণ না হলেও স্বগোত্র। সবর্ণ মানে কি? কালার সেম, কালার সেম না হলেও স্বগোত্র, একই গোত্রের। আমরা জানি না যে কয়লা এবং হীরা দুইটাই কার্বনের রূপভেদ, কিন্তু দুটো কি এক? বলো তো, শিক্ষার সাহিত্য কি এক হবে? এক হবে না। অপরপক্ষে হীরক ও কাচ যমজ হলেও সহোদর নয়, বলতেছে এবার। আবার হীরা এবং কাচ দুইটা দেখতে একই রকম, কিন্তু এরা সহোদর নয়, এরা কিন্তু একে অপরের ভাই ভাই না। একের জন্ম পৃথিবীর গর্ভে, আরেকজনের জন্ম মানুষের হাতে। পৃথিবীর গর্ভে মানে হীরা তো খনি থেকে উত্তোলন করা হয়, তাই না? হীরক তো খনি থেকে উত্তোলন করা হয়। আবার আমরা যদি কাচের দিকে একটু তাকাই, এটা তো মানুষ তৈরি করে। উভয়ের ভিতরে এক দা কুমড়োর সম্পর্ক ব্যতীত অন্য কোনো সম্বন্ধ নেই। অথচ এত জ্ঞান সত্ত্বেও আমরা সাহিত্যে কাচকে হীরা এবং হীরাকে কাচ বলে নিত্য ভুল করি, এবং হীরা ও কয়লাকে এক শ্রেণীভূত করতে তিল মাত্র দ্বিধা করি না। কেননা ওরূপ করা যে সঙ্গত, তার বৈজ্ঞানিক প্রমাণ আমাদের তো মুখস্থ আছে। কারণ একই, আমরা বৈজ্ঞানিকভাবে বলতে পারি দুইটাই তো কার্বনের রূপভেদ। সাহিত্য শিক্ষার ভার নেয় না, কেননা মনোজগতে শিক্ষকের কাজ হচ্ছে কবির কাজের ঠিক উল্টা। কারণ কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা, আর শিক্ষকের কাজ হচ্ছে প্রথমে তা বধ করা, মানে কাব্যটাকে আগে হত্যা করা, হ্যাঁ, হত্যা করা, তারপর তার শবচ্ছেদ করা, তারপর তাকে আলাদা আলাদা করা। ঠিক আছে, শবচ্ছেদ কথাটার অর্থ হচ্ছে তাকে কাটা,
আলাদা বা পোস্টমর্টম করা, এবং ওই উপায়ে তার তত্ত্ব আবিষ্কার করা এবং প্রচার করা। মানে অনেক সময় আমরা দেখতে পাই যে কোন উদ্দেশ্যে সাহিত্যটা রচনা করা হয়েছে সেটা ভুলে আমরা নিজেদের মতো ব্যাখ্যা বিশ্লেষণ করতে থাকি। এই সব কারণে নির্ভয় বলা যেতে পারে কারো মনোরঞ্জন করাও সাহিত্যের কাজ না, কাউকে শিক্ষা দেওয়াও না। সাহিত্য ছেলেদের হাতের খেলনাও না, গুরুদের হাতের বেতও না। বিচারের সাহায্যে এই মাত্রই প্রমাণ করা যায়, তবে বস্তু যে কি তার জ্ঞান অনুভূতি সাপেক্ষ, তর্ক সাপেক্ষ না। যেটা ফিল করার বস্তু সাহিত্যটা, এটা কাউকে যুক্তি তর্ক দিয়ে বোঝানোর কিছু না। এবার বলতেছে দেখো, সাহিত্যে মানবাত্মা খেলা করে, সেই খেলার আনন্দ উপভোগ করে। এই কথার অর্থ যদি স্পষ্ট না হয় তাহলে কোনো সুদীর্ঘ ব্যাখ্যা দ্বারা তা স্পষ্টতর করা আমার অসাধ্য। এই সব কথা শুনে আমার জনৈক শিক্ষা ভক্ত বন্ধু এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সাহিত্য খেলার ছলে শিক্ষা দেয়। তো আলটিমেটলি আমরা বুঝছি সাহিত্য খেলার ছলে শিক্ষা দেয়, এটা শিক্ষকেরা বলে। ঠিক আছে, এবার দেখো রোদা সম্পর্কে যদি আমরা একটু জানার চেষ্টা করি। তার নাম ছিল হচ্ছে ফ্রাঁসোয়া অগস্তো রোদা। তার কিছু কীর্তি আছে, যেমন দেখো নরকের দুয়ার, তারপর হচ্ছে বাঘার্স অফ ক্যালে, অন্যান্য অবিনশ্বর কীর্তির ভিতরে চিন্তাবিদ আছে, আদম আছে, ইভ আছে, তিনি ভিক্টর হুগো, তারপর বার্নার্ড শ, তারপর বালজ্যাক প্রমুখ বিখ্যাত সাহিত্যিকদের প্রতিকৃতি। প্রতিকৃতি মানে তো মূর্তি, তিনি হচ্ছে মূর্তিগুলা কি করে বলতো, নির্মাণ করেন। তো শিব সম্পর্কে আমরা জানি যে মহাদেব শিব। ইতর সম্পর্কে নিচ অধম এখানে নগণ্য অর্থে ব্যবহার করা হয়েছে। কলারাজ্য মানে হচ্ছে শিল্প কলার জগৎ। অবতীর্ণ মানে অবতার হিসেবে মানুষের মূর্তিতে নেমে এসেছে। মর্তবাসী মানে মাটির পৃথিবীর অধিবাসী। রসাতল মানে পুরাণে বর্ণিত ষষ্ঠ পাতাল বা অধঃপতন বা ধ্বংস। গতায়ত মানে যাতায়াত। প্রবৃত্তি মানে হচ্ছে ইচ্ছা। অগত্যা মানে অন্য উপায় না থাকা বা নিরুপায় হয়ে বাধ্য হয়ে। সুর তারাই চড়িয়ে কথাটার অর্থ রাখতে হবে। কথাটার অর্থ হচ্ছে সুর উচ্চ সপ্তকে ধরে রাখতে হবে। গীতিকাব্য মানে আমরা বুঝছি একটু আগে যে এটা লিরিক পোয়েট্রি। রঙ্গভূমি মানে হচ্ছে অভিনয় প্রদর্শনের স্থান বা থিয়েটার। স্বগোক্তি মানে আপন মনে নিজে নিজে কথা বলা। স্বার্থ কথাটার অর্থ হচ্ছে নিজের উদ্দেশ্য সিদ্ধি করা। পরার্থ মানে অন্যের হিত বা পরোপকার করা। নিষ্কাম কর্ম মানে ফল লাভের কামনা করা হয়নি এমন, মানে যেই কাজ করার পর তুমি এটা থেকে আসলে কোনো ফল টল চাও না এমন কাজ। এবার একটু দেখো তো, মুখ্য লাভ মানে হচ্ছে আত্মার মুক্তি অর্জন। জীবাত্ম মানে প্রাণী দেহে অবস্থানকারী আত্মাটা, মানে আমাদের আত্মা। পরমাত্মা মানে ঈশ্বর বা সৃষ্টিকর্তা। মনোরঞ্জন মানে মনে সন্তোষ বা সাধন করা। স্বধর্মচ্যুত মানে নিজ বৈশিষ্ট্য থেকে বিচ্যুত হওয়া বা সরে যাওয়া। খেলো করা কথাটার অর্থ হচ্ছে গুরুত্বহীন বা অসার করা বা ভ্যালিউ ডিক্রিজ করা। বৈশ্য কথাটার অর্থ আর্য সমাজের চতুর্থ বর্ণের তৃতীয় স্তর যারা কৃষি কাজ বা ব্যবসা বাণিজ্য করত। শূদ্র হচ্ছে চতুর্থ বর্ণের নিম্নতম শ্রেণী। মতিগতি কথাটার অর্থ হচ্ছে ইচ্ছা ও প্রবণতা। গলাধকরণ কথাটার ইচ্ছা তোমরা জানো ভক্ষণ বা পান করা বা হজম করা। বাল্মীকিটা কে ছিল? রামায়ণ প্রণেতা, বিখ্যাত ঋষি এবং কবি। এটা একটু মনে রেখো, তার পরিচয়টা এটা এমসিকিউর জন্য লাগবে। প্রাচীন ভারতীয় সাহিত্যে আদিকবি হিসেবে সম্মানিত। যৌবনে তার নাম ছিল রত্নাকর এবং পেশা ছিল দস্যুতা। এটাও এমসিকিউর জন্য তোমাদের লাগবে। জনশ্রুতি আছে তিনি ব্রহ্মার উপদেশে দস্যুবৃত্তি ছেড়ে তপস্যামগ্ন হন এবং নারদের উদ্দেশ্যে রামায়ণ রচনা করে। কুশীলব মানে নট মানে নাটকের থেকে আসছে, যারা অভিনয় করে, অভিনেতা। যথাসর্বস্ব মানে সমস্ত। কৌপিন মানে লাঙ্গট বা তোমার হচ্ছে আন্ডারওয়্যার। যোগ বশিষ্ঠ রামায়ণ হচ্ছে রামচন্দ্রের প্রতি বশিষ্ঠ মুনির উপদেশ সংবলিত সংস্কৃত রামায়ণ। এতে যোগ ও আত্মজ্ঞান সম্পর্কিত বিভিন্ন উপাখ্যান সহ উপদেশ আকারে রচিত আছে। কস্মিন কাল মানে কোনো সময় বা কখনো বা এ যাবৎকাল। এ যাবৎকালেও হয়নি এমন। টিকা ভাষ্য কথাটার অর্থ হচ্ছে ব্যাখ্যা বা মন্তব্য। এই আমরা টিকা ভাষ্যই পড়তেছি এখন। এবার একটু দেখো, নিগুড় কথাটার অর্থ হচ্ছে কোনো বিষয় সম্পর্কে তীব্র জ্ঞান। সবর্ণ কথাটার অর্থ হচ্ছে সমরং বিশিষ্ট। স্বগোত্র মানে একই গোত্রভুক্ত। সবচ্ছেদ মানে সব থেকে কেটে পরীক্ষা করা বা মরা কাটা বা পোস্টমর্টম করা। অনুভূতি সাপেক্ষ কথাটার অর্থ হচ্ছে অনুভূতির সাহায্যে উপলব্ধি করা এমন। আর তর্ক সাপেক্ষ মানে তর্কের সাহায্যে বিবেচনা করা যায় এমন। এই ছিল আমাদের এই পুরা কি বলে রচনাটা। আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো এবং তোমরা পড়ো। এটার উপরে আমাদের ইবিআই তে পরীক্ষা হবে। পরীক্ষা দেওয়ার পর সলভ ক্লাস হবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই সলভ ক্লাসে আমরা সাহিত্য খেলা সম্পর্কে আলোচনা করব। তার আগে একটু বলে রাখি, তোমরা অবশ্যই সাহিত্য খেলা বা এই রচনাটা, হ্যাঁ সাহিত্য যে একটা খেলা, প্রমোদ চৌধুরী লিখিত রচনা, অবশ্যই লাইন বাই লাইন পড়ে আসবা। সেটা আমার ইবিআই 2, 3 যে কোনো একটা ক্লাস দেখলেই হবে, ঠিক আছে? আমি চেষ্টা করব আর্কাইভ ক্লাসের সাথে এটা যুক্ত করে দিতে, যাতে আলাদাভাবে তোমার ক্লাসটা খুঁজতে না হয়। মনে রাখো এই প্রবন্ধটা একটু কঠিন, তুলনামূলক কঠিন। তোমরা যেমন ক্লাস 9-10-এ বই পড়া প্রবন্ধটাকে একটু কঠিন বলতা, সাহিত্য খেলাটাও কিন্তু তুলনামূলক ওরকমই, হ্যাঁ, যেখানে সাহিত্যের প্রকৃত উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই রচনাটা পড়ার সময় আমরা এটা জানছিলাম যে সাহিত্যের উদ্দেশ্য কয়েকটা আছে এবং তার মতে উদ্দেশ্য আমরা অ্যাকচুয়ালি 6টা খুঁজে পাই। যে সাহিত্য জিনিসটা কি আসলে,
সাহিত্য একটা খেলার মতো। সাহিত্য মানুষকে আনন্দ দান করবে, বাট জোর করে না। সাহিত্য যখন মানুষ কনজিউম করবে তখন সে একটা তার আত্মার মুক্তি লাভ হবে। হুম। সাহিত্য কাউকে মনোরঞ্জন করে না, সাহিত্য কাউকে শিক্ষা দান করে না। এটা গুরুত্বপূর্ণ। এবং সাহিত্যে সার্বজনীন একটা অধিকার আছে, সবার অধিকার আছে, সবাই এটার সাথে যুক্ত হতে পারে। আর এটা পরম আত্মার ন্যায়। তো এখন আমরা একটু সলভ করার ট্রাই করি 50টা এমসিকিউ। এই 50টা এমসিকিউ কঠিনই, সোজা না, কারণ জ্ঞানমূলক রাখিনি, খুব কম জ্ঞানমূলক রাখছি। ঠিক আছে, একটু দেখি। দেখো প্রথম যে কোয়েশ্চেনটা বলছে সাহিত্যে খেলা, ঠিক আছে, এই প্রবন্ধের মূল প্রতিপাদ্য বিষয়টা কি আসলে? আচ্ছা, মূল প্রতিপাদ্য বিষয় মানে হচ্ছে থিমটা কি, কি কেন লেখা হয়েছে। দেখো তো, সাহিত্যের স্বরূপ বিশ্লেষণ, স্বরূপ মানে হচ্ছে প্রকৃত রূপ, প্রকৃত রূপ বিশ্লেষণ করা হয়েছে? আমার তো মনে হয় না। সাহিত্যের গুরুত্ব বিশ্লেষণ করা হয়েছে? না। সাহিত্যের উদ্দেশ্য বিশ্লেষণ করা হয়েছে, সাহিত্যের প্রকৃত উদ্দেশ্য পাঠকদের সামনে উপস্থাপন করা হয়েছে। তো এটা হবে না অ্যান্সার, অ্যান্সার হবে এইটাই। ওকে, এর পরবর্তী কোয়েশ্চেন একটু দেখো। সাহিত্যে খেলা কই গেল, নামকরণের মধ্য দিয়ে আসলে কি প্রকাশ পাইছে? এটা হচ্ছে সাহিত্যের প্রকৃত উদ্দেশ্য। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, এটা মাথায় রেখো তোমরা। ওকে, এবার একটু দেখো তো, বলতেছে সাহিত্য খেলা প্রবন্ধের তাৎপর্যটা আসলে কি? সাহিত্যের প্রকৃত গুরুত্ব না, এটা না। গুরুত্ব আমাদেরকে শেখায়নি, আমাদেরকে শেখানো হয়েছে সাহিত্য জিনিসটার উদ্দেশ্যটা কি, কেন আমরা সাহিত্য পড়ব, বা সাহিত্য কি করে কি করে না। দেখো, তার মানে সাহিত্যের প্রকৃত উদ্দেশ্য এবং সাহিত্যের প্রকৃত স্বরূপ মানে প্রকৃত রূপ। তার মানে অ্যান্সার আসতেছে কোনটা, 1 ও 3। সাহিত্যে খেলা প্রবন্ধের নামকরণ কিভাবে হলো? অবশ্যই এটার বিষয়বস্তুর উপর ভিত্তি করেই তো নামকরণটা হয়েছে। সেখানে প্রমাণ করতে চাইছে সাহিত্য একটা খেলার মতো, উদ্দেশ্যহীন খেলার মতো। ঠিক আছে, এবার বলতেছে দেখো, সাহিত্যে খেলা প্রবন্ধে ব্যস্ত হয়েছে না, এটা আসলে ব্যক্ত হয়েছে বা প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পাইছে দেখো তো, এই যে সাহিত্যের আদর্শ ও উদ্দেশ্য। এবার বলতেছে সাহিত্যে খেলা প্রবন্ধে লেখকের কিসের পরিচয় পাওয়া যায়? সনাতন। সনাতন মানে কি জানো? সনাতন কথাটার অর্থ হচ্ছে অনেক পুরানো। হ্যাঁ, পুরানো, যারা পরিবর্তনটা গ্রহণ করে না। তো এরকম না, সে খুব আপডেটেড। আচ্ছা, বাদ দিলাম। কোমল মনের, না না। এবার দেখো তো, বিপ্লবী না, কোনো বিপ্লব নিয়ে নেই, আছে হচ্ছে প্রগতিশীল মনের পরিচয়। প্রগতিশীল মানে হচ্ছে যারা পরিবর্তনকে পরিবর্তনকে সাপোর্ট করে। হ্যাঁ, যারা পরিবর্তনকে সাপোর্ট করে। ডান। এবার দেখো, সাহিত্যে খেলা প্রবন্ধের সাথে কোনটির আঙ্গিকগত মিল আছে? আচ্ছা, সোজাভাবে যদি তোমাদেরকে বলি, দেখো তো, আমরা যদি একটু দেখি আঙ্গিক বা গঠন বিবেচনার দিকে একটু খেয়াল করি। হ্যাঁ, বিবেচনা। প্রথম কথা, এই কমলাকান্তের জবানবন্দি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এটা নাই তোমাদের সিলেবাসে, হৈমন্তীও নাই, আছে হচ্ছে এই দুইটা। দেখো, তার ভিতরে এইটা একটা শর্ট স্টোরি, হ্যাঁ, এইটা একটা ছোট গল্প। আচ্ছা, আর এইটা একটা এসে বা প্রবন্ধ, এসে। তাহলে দেখো তো, আমরা পড়তেছি সাহিত্যে খেলা, তা আঙ্গিকগত মিল কিসের পাবো? অবশ্যই এই অর্ধাঙ্গিরই আঙ্গিকগত মিল পাবো না, এটা স্বাভাবিক না? এবার একটু দেখো, শিব শব্দটি সাহিত্যে খেলা প্রবন্ধের যে অর্থে ব্যবহৃত হয়েছে, তোমরা শব্দার্থে চলে যাও। শব্দার্থে গেলে দেখবা শিব বলতে মহাদেব শিবের কথা যেভাবে বলছে, এক হচ্ছে মহাদেব আর একটা হচ্ছে মঙ্গলকারী দেবতা, দেবরাজ না। তার মানে অ্যান্সার আসতেছে হচ্ছে এইটা, 1 ও 3। সিজার মাহমুদ একজন সাহিত্যিক, আচ্ছা মানে লেখেন আর কি। হ্যাঁ, ওকে ফাইন। তিনি সমাজের বিতর্কিত বিষয়কে প্রাধান্য দিয়ে গল্প রচনা করেন। এতে এক শ্রেণীর পাঠক তার রচনাকে লুফে নেয়, মানে মজা দেয়, সোজা কথা মনোরঞ্জন করে, মজা দেয়। তো সাহিত্যে তো এটা লেখার উদ্দেশ্য হওয়ার কথা না। সেখানে পাঠকরা আনন্দ খোঁজেন না, খোঁজেন উদ্দেশ্য ও মতাদর্শ। তিনি লাভের আশায় গল্প উপন্যাস লিখেই চলেছে। সিজারের মতো সাহিত্যিকদের সংখ্যা এখন ক্রমাগত বাড়তেছে। এটা তো হইল না, কি হবে তাহলে? দেখো, প্রমোদ চৌধুরী সিজার মাহমুদের মতো সাহিত্যিকদের যে অপবাদ দিছে সেটা কি জানো? তিনি গীতার মর্মও বোঝেন না, গীতের অর্থও বোঝেন না, গীতার মর্ম ধর্মও বোঝেন না। এইটা কোথায় আছে তোমাদের বইতে? একটু দেখো, আমরা যদি তোমাদের বইতে যাই, হ্যাঁ, এই দেখো, এই লাইনটা আমি ব্যাখ্যা দিছিলাম, দেখো তো, এই যে তিনি গীতে দাগানোই আছে, দেখো, গীতের মর্মও বোঝে না, গীতার ধর্মও বোঝেন না। এটার মানেটা কি জানো?
কোনো উদ্দেশ্য রচনা করে থাকে, অন্য কোনো উদ্দেশ্যে যদি কেউ রচনা করে থাকে, তো বিতর্কিত বিষয় নিয়ে রচনা করা মানে দর্শককে মনোরঞ্জন দেওয়া, তাই না? তোমরা দেখো, সমাজে যদি কোনো কন্ট্রোভার্সিয়াল জিনিস চলে, সেখানে যদি আমি ভিডিও তৈরি করি, সেটা নিয়ে যদি আমি সংবাদ তৈরি করি, ওটা চলে বেশি। বাট এটা তো প্রকৃত উদ্দেশ্য হওয়ার কথা ছিল না। ছিল এটা প্রকৃত উদ্দেশ্য হওয়ার কথা ছিল না। তাহলে অ্যান্সার কি হবে? এই যে তিনি গীতের মর্মও বোঝেন না, গীতার ধর্মও বোঝেন না। আচ্ছা, তার মানে এই যে এটা রাইট অ্যান্সার। সাহিত্যে খেলা প্রবন্ধের আলোকে সিজার মাহমুদের সাহিত্য কর্মকে বলা যায় স্বধর্মচ্যুত। যে সাহিত্যের যে নিজের একটা ধর্ম বা বৈশিষ্ট্য আছে, সেটা থেকে এটা বিচ্যুতি লাভ করছে। এটা আবার কোথায় আছে দেখো, তার পরবর্তীতেই আছে। দেখো কি বলছে, সমাজের মনোরঞ্জন করতে গেলে, হ্যাঁ, সাহিত্য যে স্বধর্মচ্যুত হয়ে পড়ে তার প্রমাণ বাংলাদেশে আজ দুর্লভ না। ক্লিয়ার? তাহলে গেল এটা। এবার একটু দেখো তো তোমরা, কি বলতেছে, দীপক স্কুলের পড়া পড়তে একদম পছন্দ করে না। মায়ের বকুনির ভয় পড়তে বসলেও অনেক সময় পাঠ্যপুস্তকে নিচে লুকিয়ে রাখে গল্পের বই। আচ্ছা, কেন রাখে? কারণ সে আনন্দ পায়, তাই না? আনন্দ পায়, এটা তো জোর করে কাউকে দেওয়া হয় না। হ্যাঁ, সে নিজের ইচ্ছায় সানন্দে গ্রহণ করে এটা, তাই না? তাইলে এটা কেন? কারণ এটা আনন্দদায়ক। উদ্দীপকে ভাবের প্রতিফলন নিচের কোন বাক্যে ঘটেছে লক্ষ্য করা যায়? এই যে সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া। ঠিক আছে, সকলকে, না 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 না, ওয়েট 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 ওয়েট, এটা না এটা না এটা না, এইটা হবে যে কাব্য রস লোকে স্বেচ্ছায় নয় সানন্দে পান করে। যে কাব্য রসটা মানুষ স্বেচ্ছায় তো নেই, তার সাথে সানন্দে নিজের ইচ্ছায় আনন্দে পান করে। এই কারণে যে বকুনির ভয় আছে থাকুক, তারপর আমি পড়বো, কারণ আমি আনন্দ পাইতেছি। এবার কি বলতেছে দেখো, মানিকের লেখায় খুঁজে পাওয়া যায় গভীর জীবনবোধ। তিনি লিখেছেন মনের আনন্দে। তিনি মনে করতেন তার লেখা পাঠকের ভালো লাগলেই শ্রম সার্থক। এটা এটা কি দিছে? এটা কোনো কোয়েশ্চেন? এবার দেখো তো, উদ্দীপকের ভাবটি নিচের কোন বাক্যে যথাযথ প্রকাশিত হয়? সাহিত্য পাঠককে মনোরঞ্জন করে না, সাহিত্য শুধু পাঠককে বিনোদন দেয়, ব্যাপারটা এরকম না। সাহিত্য তো মানুষের মনোজগতের প্রত্যেকটা জিনিস নিয়ে লেখে, আনন্দ বেদনা সবকিছু নিয়ে। আচ্ছা, সাহিত্যের উদ্দেশ্যে খেলনা তৈরি না, সাহিত্যের উদ্দেশ্য মানুষকে আনন্দ দেওয়া, বাট এই আনন্দ অবশ্যই জোর করে দেওয়া না, সেটা মনোরঞ্জন হয়ে যাবে। এবার বলতেছে অনন্যা ঐশী দুইজনেই সাহিত্য নিয়ে অনার্স নিয়ে পড়তেছে। অনন্যা নির্দিষ্ট পাঠ্য বইয়ের বাইরে কোনো বই পড়ে না, কিন্তু ঐশী পাঠ্য বইয়ের বাইরেও অনেক বই পড়ে। ঐশীর পাঠাভ্যাস মানে পাঠের অভ্যাস নিচের কোন উক্তিটির সাথে মিলে? আচ্ছা, ঐশী অন্যান্য বই পড়ে, তাই তো? দেখো, সাহিত্যের উদ্দেশ্য আনন্দ দান করা, শিক্ষা না। এবার বলতেছে কি, ঐশীর পাঠাভ্যাস সহায়ক আনন্দ লাভে। অবশ্যই ভালো ফল তো এটা এমন না যে আমি বই খাতা পড়লে আমার ফলাফল ভালো হবে। তার মানে অ্যান্সার আসতেছে 1 ও 2। এই যে দাগায় ফেললাম। দেখো, নিচের উদ্দীপকটি পড়ে 17 ও 18 নম্বর প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করি। অধ্যাপক কাজী রশিদ প্রায় 12 বছর ধরে অধ্যাপনার সুবাদে সুনামের সঙ্গে ছাত্রদের রবীন্দ্র ও নজরুল সাহিত্য পড়াচ্ছে। ওকে, অধ্যাপনার সুবাদ কথাটা তার দায়িত্ব, এটা সে যেহেতু একজন টিচার, সেটা তার কর্তব্য থেকে পড়াইতেছে। ক্লাসে দায়িত্ব পালনে তিনি যথেষ্ট নিষ্ঠাবান, কিন্তু সাহিত্য পড়িয়ে তিনি আনন্দ পান না। মনে রেখো, এই লাইনটা একটু মনে রেখো, আনন্দ কিন্তু পায় না। সাহিত্যে খেলা প্রবন্ধ অনুসারে কাজী রশিদ সম্পর্কে প্রযোজ্য। তিনি কাব্যের রূপ দেখেছেন না। তারা টিচাররা কি করে, তারা কাব্যের গুণ শুনছে, জানে কাব্য পড়া ভালো এবং কাব্যের বিশ্লেষণে দক্ষ এরা। তার মানে অ্যান্সার আসতেছে 2 ও 3। কাজী রশিদের মানসিকতা বিশ্লেষণ করে সাহিত্যে খেলা প্রবন্ধের আলোকে বলা যায় আত্মসচেতন না, সাহিত্য প্রেমিত না, বিদ্যান, এই যে কর্তব্য পরায়ণ, তার দায়িত্ব কর্তব্য সে পালন করে, সে নিষ্ঠাবান। স্কুল কলেজে শিক্ষা যে অনেকাংশে ব্যর্থ নয়, আচ্ছা, অনেক স্থলে মারাত্মক। ও শুধু ব্যর্থই না, এটা মারাত্মক। কেন? আমাদের স্কুল কলেজ ছেলেদের স্বশিক্ষিত হওয়ার সে সুযোগ দেয় না। শুধু তাই নয়, স্বশিক্ষিত হওয়ার শক্তি পর্যন্ত নষ্ট করে দেয়। সাহিত্যে খেলা প্রবন্ধের আলোকে উদ্দীপকে স্বশিক্ষিত হওয়ার সুযোগ না দেওয়ার জন্য দায়ী কারা? এই স্কুল মাস্টার। এবার দেখো তো, উদ্দীপকে সাহিত্যে খেলা প্রবন্ধের যে দিকটি প্রকাশিত হয়েছে, সাহিত্যের উদ্দেশ্যকে সফল করা না, বাকি এই দুইটাই তো হবে, যে তারা আগে জিনিসটারে বধ করে এবং সাহিত্যের উদ্দেশ্যকে ব্যাহত মানে বাধা দান করা। তার মানে অ্যান্সার আসতেছে 1 ও 2।
কাব্যামৃতে যে আমাদের অরুচি ধরেছে, মানে কাব্যের ভিতরে যে মজাটা আছে সেখান থেকে আমাদের অরুচি ধরছে, আমাদের দোষ নাই, আমাদের শিক্ষার দোষ। যার আনন্দ নেই সে নির্জীব, এই কথা যেমন সত্য, যে নির্জীব তারও আনন্দ নেই, এই কথাই তেমনই সত্য। আচ্ছা, উদ্দীপকে যাকে নির্জীব বলা হচ্ছে, সাহিত্যে খেলা প্রবন্ধে সেই নির্জীব জিনিসটাকে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, নাকি কবিতা? অ্যান্সারটা কি হচ্ছে? অ্যান্সারটা হচ্ছে শিক্ষা। অ্যান্সারটা শিক্ষা। ওকে, এবার একটু দেখো উদ্দীপকে, হ্যাঁ উদ্দীপকে, এক মিনিট, ওকে, উদ্দীপকে, উদ্দীপকটিতে বর্ণিত কাব্যামৃতে অরুচি কথাটির অন্তর্নিহিত তাৎপর্য কোনটা বলতো? এই যে আমাদের সাহিত্যের প্রতি অনীহা সৃষ্টি করা, সাহিত্যের প্রতি কি করা বলতো? অনীহা সৃষ্টি করা, সাহিত্যে অনীহা সৃষ্টি করা। ওকে, এবার একটু দেখো নিচের উদ্দীপকটি পড়ে 23 এবং 24 নম্বর প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করি আমরা। চলো। নদীর তীরে বসবাসজনিত কারণে মানুষের মনের যে উন্নতি ঘটে তার প্রমাণ পাওয়া যায় না। ওকে, অথচ নদীর তলদেশে জাল টেনে ছোট বড় মাছ, এটা মাছ, হ্যাঁ, জুটতে পারে তা প্রমাণ সাপেক্ষ, সেটা প্রমাণ করা যায়। অর্থাৎ নদীর তীরে যারা বসবাস করে তাদের যে মনের প্রসার ঘটেছে এটা প্রমাণ করা যায় না। সাহিত্যের সংস্পর্শে থাকলে মনের প্রসার ঘটে, এটা আমাদের কবি সাহিত্যিকেরা বলে। কিন্তু মাছ যে তারা পাবে এটা প্রমাণ সাপেক্ষ। এখন যেটা বলছে উদ্দীপকটি তোমার কোন প্রবন্ধকে নির্দেশ করে, এই অবশ্যই সাহিত্যে খেলা। আচ্ছা দেখো, উদ্দীপকে সাহিত্যে খেলা প্রবন্ধের যে দিকটি প্রকাশ পায়, সাহিত্য অনুভূতি সাপেক্ষ, সত্য, সাহিত্যটাকে আমাদের ফিল করতে হয়। সাহিত্য প্রমাণ সাপেক্ষ নয়, কারেক্ট। 1 ও 3 রাইট অ্যান্সার। ঠিক আছে, 1 ও 3 রাইট অ্যান্সার। এবার আসো 25 নাম্বার প্রশ্ন। ইতর শিল্পীদের সঙ্গে কলা রাজ্যের, মানে এই আর্টিস্ট জগতের, হ্যাঁ আর্টের জগতের মহাপুরুষ বা বড় শিল্পীদের পার্থক্যটা কোথায়? দেখো, তারা শিবও করতে পারে, বাদরও করতে পারে। এই যে আমরা প্রথম দিকেই পাইছিলাম এই কথাটা, একটু যদি খেয়াল করো তোমরা, দেখো মানে বড় বড় শিল্পী এবং ছোট ছোট শিল্পীদের ভিতরে পার্থক্যটা আসলে কোন জায়গায়? এ দেখো, ইতর শিল্পী দেশে অধিকার নাই, কিন্তু সম্ভবত এই কারণে কলা রাজ্যের মহাপুরুষ যা খুশি তাই করবার অধিকার আছে, তাই না? তিনি গড়তে জানেন, অর্থাৎ বড় বড় শিল্পী যারা, যেমন এখানে একটা এক্সাম্পল দিছিল রোদা, হ্যাঁ, এবং রোদার কিছু আমরা প্রমাণও পাইছি তার কাজকর্মের। এই যে ছবি দেখাইছিলাম তোমাদেরকে, হ্যাঁ, যে গুস্তাভো রোদা ভাস্কর্যের কিছু চিত্রশালা আমরা দেখছি। আচ্ছা, তিনি শিবও যেমন গড়তে পারেন, শিব তো একজন দেবতা, তাই না? মানে কি বুঝাইছিল? যে অনেক ভালো বা সৃজনশীল কিছু যেমন গড়তে পারেন, অন্যদিকে আবার বাদরও গড়তে পারে, অর্থাৎ সমালোচনার বস্তুও কিন্তু তিনি গড়তে পারে। তো এই লাইনগুলা দাগানোই আছে, এই লাইনটা তোমাদের অনুধাবনের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এবার একটু দেখো, তাদের হাতে এক করতে আর হয় না, তাদের যা খুশি তাই করিবার অধিকার আছে। তার মানে অ্যান্সার কিন্তু এই যে সবগুলাই কারেক্ট। বুঝে গেল? তাহলে চলো এবার 26 নম্বর কোয়েশ্চেনে যাই। দেখো, প্রমোদ চৌধুরীর মতে আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ হবার কারণটা কি? বিদ্যালয়গুলোতে প্রকৃত সাহিত্য পাঠ দেওয়া হয় না, এটা তো ভুল। সাহিত্য পাঠ তো দেওয়া হয়, আমিই তো সাহিত্য পাঠ তোমাদেরকে পড়াইতেছি। এটা তোমাদের বড় ভাইরা, তোমাদের বাবা, চাচা, দাদা সবাই তো পড়ছে সাহিত্য পাঠ বিদ্যালয়ে। অ্যাকচুয়াল ত্রুটিপূর্ণতার কারণ কি? সেটা হচ্ছে বিদ্যালয়গুলোতে সাহিত্যের আদর্শ জানানো হয় না, শিক্ষকগণ সাহিত্যের তাৎপর্য সম্পর্কে উদাসীন। আচ্ছা, তার মানে অ্যান্সার হচ্ছে 1 ও 2। সাহিত্য 1 ও 2, সরি সরি 1 ও 2 তো না, 2 ও 3। হ্যাঁ, এবার দেখো, সাহিত্যে খেলা প্রবন্ধ অনুসারে দর্শক ও শ্রোতা মণ্ডলীর নয়ন মন আকর্ষণ করতে হলে কি করতে হয়? ওকে, এই জায়গাটা একটু আসো, তোমাদের বইতে এটা দেওয়া আছে, দেখো তো। এই যে একটু খেয়াল করো, একটু উঁচুতে না চড়লে আমরা দর্শক ও শ্রোতা মণ্ডলীর নয়ন মন আকর্ষণ করতে পারি না। বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না, রঙ্গমঞ্চে না চড়লে আমাদের অভিনয় কেউ দেখে না, আর কাষ্ঠমঞ্চে না দাঁড়ালে আমাদের বক্তৃতা কেউ শোনে না। তার মানে এবার তুমি একটু দেখো তো, রঙ্গমঞ্চে, এটা রজমঞ্চ, রজঙ্গমঙ্গ মঞ্চ হয়ে গেছে, এটা হবে কারেক্ট। কাষ্ঠমঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করতে হবে, এটা কারেক্ট। বেদিতে দাঁড়িয়ে না বেদিতে বসে? হ্যাঁ, বেদিতে বসে, আসনে বসে, তো এইটা হচ্ছে না।
1 ও 2 হচ্ছে কারেক্ট। এবার দেখো কি বললো, পাঠক সমাজ যে খেলনা আজ আদর করে কাল সেটাকে ফেলে দেয়, তার মানে এটার স্থায়িত্বকাল অনেক কম। আচ্ছা, তাৎপর্যটা কি? এই প্রশ্নটা তোমাদের অনুধাবনমূলকেও আসবে, ঠিক আছে? অ্যান্সারটা কি হবে? যে পাঠকের রুচির ওপর গড়ে ওঠা সাহিত্য ক্ষণস্থায়ী। পাঠকের রুচি লেখার সন্তুষ্টির বিপরীত, এটাও কারেক্ট। সাহিত্য পাঠক সমাজের হাতের খেলনা নয়, এটা ভুল। অ্যান্সার আসতেছে 1 ও 2। সাহিত্যের উদ্দেশ্য আনন্দ দান করা হলেও প্রকৃতপক্ষে সাহিত্যের উদ্দেশ্য হলো আনন্দ সৃষ্টি করা, আনন্দ অবগাহন করা, পাঠকের মনোতুষ্টি করা না। পাঠককে সন্তুষ্ট করার জন্য তো লেখক বই লেখে না, আনন্দ এমনিই পাবে কন্টেন্ট ভালো হলে। তার মানে অ্যান্সার আসতেছে 1 ও 2। সাহিত্য খেলা প্রবন্ধে বড় মাপের শিল্পীদের সম্পর্কে কি বলা হয়েছে? তারা শিবও করতে পারে, তারা বাদরও করতে পারে। অ্যান্সার হচ্ছে 1 ও 2। মনের বৈশিষ্ট্য প্রকাশ করতে প্রমোদ চৌধুরী বলেছেন, আমাদের মন কখনো কখনো উঁচুতে উঠতে চায়, আমাদের মন কখনো কখনো নিচেও নামতে চায়। হ্যাঁ, দেখো তো এখানে লাইনটা কি আমরা পাবো এখন? দেখো তো, এই 10টা দিক আছে। এই দেখো, মন কখনো কখনো উঁচুতে উঠতে চায়, নিচুতেও নামতে চায়। ক্লিয়ার? তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে 1, অ্যান্সার হবে 2। এটা হবে না, তার মানে 1 ও 2 রাইট অ্যান্সার। প্রমোদ চৌধুরীর শিক্ষা ও সাহিত্যের মধ্যে যে পার্থক্য নির্ণয় করছে সেটা আসলে কি? শিক্ষার উদ্দেশ্য মানুষের মনকে বিশ্বের খবর জানানো, হ্যাঁ এটা সত্য, তথ্য নির্ভর। সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনকে জাগানো, এটা কারেক্ট। শিক্ষার উদ্দেশ্য আনন্দ দান করা, এটা তো সাহিত্যের উদ্দেশ্য, তাহলে এটা হবে না। তার মানে অ্যান্সার 1 ও 2। সাহিত্যে খেলা প্রবন্ধে প্রমোদ চৌধুরী রোদার প্রসঙ্গ দিয়ে শুরু করেছেন কেন? মহৎ শিল্পী উল্লেখে প্রবন্ধকে না 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 না, কি বলো, যে মহৎ শিল্পীর নাম নিছে তার মানে তার প্রবন্ধটা সমৃদ্ধ হয়েছে, ব্যাপারটা তো এরকম না। এই যে মহৎ শিল্পীর স্বাভাবিক ক্ষমতা বোঝাতে এবং মহৎ শিল্পী সৃষ্টির প্রকৃত উপায় বোঝাতে, তার মানে অ্যান্সার আসতেছে 2 ও 3। দেখো, শিক্ষার্থীদের কাব্যে অরুচি সৃষ্টির দায় থেকে স্কুল মাস্টারের মুক্তি দেওয়ার উপায় হলো শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত বই পাঠে আগ্রহী করে তোলা, কারেক্ট। পাঠ্য বহির্ভূত বই পাঠের জন্য লাইব্রেরি স্থাপন করা, এটাও কারেক্ট। সিলেবাসে বেশি সংখ্যক গল্প কবিতা অন্তর্ভুক্ত করা, আরে কি বলো, এটা তো না। অ্যান্সার আসতেছে 1 ও 2। দেখো, রাজার ছেলের সাথে দরিদ্রের ছেলের খেলা করার যে অধিকার আছে, উক্তিটির মূলে আসলে কি আছে? শিল্প চর্চার অধিকার সকলের আছে, হ্যাঁ এটা সার্বজনীন, এটা তো আমরা শুরুতে সাহিত্যের উদ্দেশ্যতেই পড়ছি। সাহিত্য চর্চায় ছোট বড় সবার সমান অধিকার আছে, এটাও কারেক্ট। সাহিত্য ও শিল্প চর্চায় উচ্চ আশা প্রয়োজন না, কোনো আশা ছাড়া আসতে হবে, এটা প্রমোদ চৌধুরী বলছে। তার মানে অ্যান্সার হচ্ছে 1 ও 2। কাব্য সংবাদপত্র তো এক না। আচ্ছা, কাব্য বা কবিতার সংবাদপত্র এক না, উক্তিটার সাথে সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে কোন বিষয়টি সম্পর্কযুক্ত? কাব্য আনন্দের নয় শিক্ষার, আনন্দের নয় তত্ত্বের, তথ্য নয় আনন্দের। এই যে দেখো, সাহিত্যের উদ্দেশ্য তো তথ্য দেওয়া না, আনন্দ দেওয়া, তার মানে অ্যান্সার আসতেছে এইটা। স্কুল ঘরে আমরা কাব্যের যে রূপ দেখতে পাইনি, শুধু তার গুণ শুনি। ওকে, উক্তিটির তাৎপর্যটা কি? শিক্ষা না, গুরুদের জ্ঞান সীমিত না, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কাব্যের প্রকৃত না, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা কাব্যের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত করে থাকেন। তার মানে অ্যান্সার আসতেছে 39 নাম্বার কোয়েশ্চেনের, সরি 38 নাম্বার কোয়েশ্চেনের হচ্ছে 4। ঠিক আছে, এবার একটু দেখো তো, সাহিত্যে খেলা প্রবন্ধের আলোকে তুমি একজন ভালো লেখকের উপন্যাস কেন পড়বে? তার লেখায় শিক্ষণীয় বিষয় আছে না, শিক্ষাদান করা না, তার লেখা না না না, তার লেখায় আনন্দ পাওয়া যাবে বলে, তার লেখায় ভাষাভঙ্গি ভালো বলে, এই যে আনন্দ পাওয়া যাবে বলে, এটা হবে কারেক্ট অ্যান্সার। এইবার একটু দেখো তো পরের কোয়েশ্চেনটা, প্রমোদ চৌধুরীর বক্তব্য অনুসারে আনন্দ নেই কোথায়? আনন্দ নেই, আচ্ছা, প্রাতিষ্ঠানিক শিক্ষায়, বৃত্তিমূলক শিক্ষায়। আনন্দ আছে অপ্রাতিষ্ঠানিক শিক্ষায়, মানে লাইব্রেরি, যেখানে নিজের ইচ্ছায় বই পড়া যায়। তার মানে অ্যান্সার আসতেছে কি 2 ও 3? ইয়েস। ভাস্কর রোদার সমকক্ষ শিল্পীদের সাদৃশ্য কোথায় আছে? আর এই যে সকলেই ইচ্ছা মতো খেলা করতে পারে। শূদ্র কোন শ্রেণীর জাতি? চতুর্থ বর্ণ। প্রথমটা হচ্ছে ব্রাহ্মণ, তারপর ক্ষত্রিয়, তারপর বৈশ্য, তারপর শূদ্র। তার মানে চতুবর্ণের নিম্ন শ্রেণী, 4টা বর্ণের সব থেকে নিম্ন শ্রেণী। মোক্ষ লাভ মানে কি? আত্মার মুক্তি। রঙ্গভূমি বলতে কি বোঝায়? যেখানে আমরা আমোদ প্রমোদ করি। শিক্ষা ও সাহিত্যের লক্ষ্য কেমন? এক তো না, বিপরীত,
প্রায় সমান, এটা তো হবে না। 1 ও 2। গীতিকাব্য কি? গীতিকাব্য হচ্ছে আত্মভাব প্রধান কবিতা। এটাকে আমরা লিরিক পোয়েট্রি বলি। লিরিক পোয়েট্রি মানে ভাব প্রকাশিত হবে, জাস্ট একটা নর্মাল ভাব প্রকাশিত হয়েছে এমন একটা কবিতা দিয়ে। আর এটার বিপরীতটা হচ্ছে মহাকাব্য বা এপিক পোয়েট্রি। আমরা যে সকল কবিতা পড়ি, বিভীষণের প্রতি মেঘনাদ বাদ দিলে, প্রত্যেকটাই না গীতিকাব্যের অন্তর্ভুক্ত। এবার একটু দেখো তো, সাহিত্যে খেলা প্রবন্ধে যে বাগধারা উল্লিখিত আছে, ডাকুমরা সম্পর্ক তো আছেই, রসাতলের সম্পর্ক আছে, আকাশ পাতাল সবই আছে। অ্যান্সার সবগুলা। সাহিত্যের সঙ্গে কিভাবে তুলনা চলে? হ্যাঁ, খেলাধুলার তুলনা চলে। খেলাধুলার, পৃথিবীর শিল্পী মাত্রেই এই শিল্পের খেলা খেলে থাকেন। ওকে, কেন? এটার কারণ কি? আনন্দ উপভোগের জন্য, আত্মতৃপ্তি লাভের জন্য। পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, তার মানে 1 ও 2 হচ্ছে রাইট আনসার। অনেকের পক্ষে নিজের আয়ত্তের বহির্ভূত উচ্চ স্থানে উঠবার চেষ্টা করাই মহাপতনের কারণ। এটা তোমাদের অনুধাবনেও আসবে, ঠিক আছে? এটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্নেও আসবে। মন্তব্যটিতে বোঝানো হয়েছে অনেক উপরে উঠবার সিঁড়ি সম্পর্কে জানেই না। এটা কি কয়? অনেকে উপরে উঠবার যোগ্যতা রাখে না, অনেকে উচ্চ আকাঙ্ক্ষা নিবৃত্তির জন্য বিভ্রান্ত হয়। তার মানে অ্যান্সার আসতেছে 2 ও 3। তাহলে আশা করি তোমরা পুরো পার্টটা বুঝতে পারছো। বুঝতে পারছো না? এমসিকিউ কি শেষ? এমসিকিউ ডান না? চলো এবার সিকিউ সমাধান করি। প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করো। লক্ষ্য করার টাইমে তার আগে একটু বলি, আচ্ছা লক্ষ্য পরে করো। এই চ্যাপ্টার থেকে সৃজনশীল আসতে পারে কি কি? প্রথমত, সাহিত্য কারোর মনোরঞ্জন করে না, এই দিকটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারোর মনোরঞ্জন করতে গেলে সাহিত্য স্বধর্মচ্যুত হয়ে যায়। যেমন তোমাদেরকে যখন পড়াইছিলাম ইবিআই 2 তে, দেখো সেই স্লাইডটা এখানে আছে যে সাহিত্য মানে প্রবন্ধের আলোকে মনোরঞ্জন ধর্মী সাহিত্য এবং প্রকৃত সাহিত্যের পার্থক্যটা কি? মনোরঞ্জন ধর্মী সাহিত্য হচ্ছে পাঠককে আনন্দ দেওয়ার জন্য, জোর করে আনন্দ, পাঠকের জন্য খেলনা তৈরি করা হয়। সে খেলনা পাঠকটা খেলে ফেলে দেয়, ফেলে দিলে তো আসলে সাহিত্যের ভারটা থাকলো না। প্রকৃতটা কি? প্রকৃতটা হচ্ছে যেটা আনন্দ, মানুষের আত্মার মুক্তি লাভ হয় যেটার মাধ্যমে, সেটাই তো প্রকৃত সাহিত্য। এই দিকটা খুব গুরুত্বপূর্ণ। এবার আসতে পারে এই যে উৎকৃষ্ট সাহিত্যের যে বৈশিষ্ট্য আছে না, 6টা বৈশিষ্ট্য। হ্যাঁ, এই স্লাইডের একদম শুরুতে আমি তোমাকে বলছি এটা আনন্দ দেয় না, এটা সবার জন্য অধিকার, মনোরঞ্জন করে না, বুঝা গেছে? ওই 6টা দিক থেকে তুমি 6টা বাক্য বানায় থাকো, কোনো সমস্যা নাই। এবার একটু দেখো, সাহিত্যের খেলা প্রবন্ধে প্রমোদ চৌধুরী সাহিত্যাদর্শের এই যে 6টা পয়েন্ট, আর লাস্ট কি? সাহিত্যে খেলা প্রবন্ধের মূল ভাব। মূল ভাবটা মনে রাখতে হবে যে শিক্ষা এবং সাহিত্যের পার্থক্য নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা করা হয়েছে। ওকে ওকে, আজান দিচ্ছে, আজানটা শেষ হোক, একটু দাঁড়াও। আজানটা শেষ হয়ে গেল। তা আমাদের আলোচনাটা যেখানে শেষ হয়েছিল সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে 3 ধরনের সৃজনশীল হতে পারে। যে সাহিত্যের প্রকৃত উদ্দেশ্য কাউকে মনোরঞ্জন করা না, দ্বিতীয়টা হচ্ছে সাহিত্যের প্রকৃত উদ্দেশ্য আনন্দ দান করা, এটা নিয়ে একটা। আরেকটা হচ্ছে সাহিত্যের যে 6টা উদ্দেশ্য, মানে 6টার কাছাকাছি উদ্দেশ্য যে আমরা পড়লাম না একদম শুরুতে, দেখো তো একেবারে শুরুতে যদি যাই, এখানে আমি তোমাদেরকে বলছিলাম যে সাহিত্যের উদ্দেশ্যগুলা কি কি। এই উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আসবে। হ্যাঁ, যে কাউকে শিক্ষাদান করা নয়, এটাও সাহিত্যের উদ্দেশ্য। মনোরঞ্জনহীনতা, এটাও সাহিত্যের উদ্দেশ্য। আনন্দ দান করা, সাহিত্য হচ্ছে খেলা, এই প্রত্যেকটাই হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য। এগুলো নিয়ে সৃজনশীল হতে পারে। এখন লাস্ট ওয়ান হচ্ছে শিক্ষা এবং সাহিত্যের পার্থক্য নিয়ে। তো দেখো এখানে একটা সৃজনশীল রাখা আছে যে এম মুনির বৃষ্টির মধ্যে দাওয়ায় বসেছিল, বাড়ির সামনেই সদ্য ধান কাটা একটি ক্ষেতে একদল বালক বৃষ্টির মধ্যে ফুটবল খেলছে। আসলে বালকেরা একটি জাম্বুরাকে ফুটবল বানিয়ে উদ্দেশ্যহীনভাবে তা নিয়ে ছুটাছুটি করতেছে। সে লক্ষ্য করলো বালকেরা এতে খুবই আনন্দ পাচ্ছে। ওকে, উদ্দেশ্যহীন এই খেলার ছলে আনন্দ অবগাহনের সাথে সাহিত্য চর্চার যে তুলনা প্রমোদ চৌধুরী করেছেন, মুনির চৌধুরীর কাছে তা অত্যন্ত জুৎসই মনে হয়েছে। যে এই যে সাহিত্য চর্চাটাও না এরকম খেলার ছলে, উদ্দেশ্যহীন খেলার ছলেই মানুষ এটাতে অনুপ্রবেশ করে এবং তার মনটা বা তার আত্মাটাকে স্থির করে। তাহলে এখানে প্রশ্নটা কি বলছিল বলতো, যে উদ্দীপকে শিশুদের আনন্দ অবগাহনের সাথে সাহিত্য চর্চার যে তুলনা প্রমোদ চৌধুরী করছে, এটা কি যৌক্তিক না বলতো? যে উদ্দেশ্যহীন ভাবে খেলার ছলেই সাহিত্যে প্রবেশ করব আমরা, বা সাহিত্য চর্চা করব আমরা। সো এটা তো একদমই যুক্তিসঙ্গত। পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, মুনিরের উপলব্ধি যথার্থ, তোমার পঠিত সাহিত্যে খেলা প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। তো সাহিত্যের যে উদ্দেশ্যগুলো ছিল, হ্যাঁ, এই উদ্দেশ্য
গুলো কি ব্যাখ্যা করতে পারবা না? এই উদ্দেশ্যগুলো তো তোমরা ব্যাখ্যা করতে পারবা। আর এই গ যখন তুমি ইন ডিটেইল লিখবা তখন গটা আনবা থেকে। যেমন এখানে এই খেলার ছলে সাহিত্যে অনুপ্রবেশের কথাটা কিন্তু আছে। কোথায় আছে জানো? এই যে একটু এই জায়গায় আসো, এই যে দেখো, এই যে কোন জিনিসটা আগাগোড়া অর্থশূন্য দেখো তো, এই যে গড়ের মাঠে খেলোয়াড়দের ছোটাছুটি দৌড়াদৌড়ি আগাগোড়া অর্থশূন্য এবং উদ্দেশ্যহীন। আসল কথা, মানুষের দেহ মনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রীড়া শ্রেষ্ঠ, কেননা তা উদ্দেশ্যহীন। মানুষ যখন খেলা করে তখন সে এক আনন্দ ব্যতীত অপর কোনো ফলের আকাঙ্ক্ষা রাখে না। যে খেলার ভিতরে আনন্দ নেই কিন্তু উপরি পাওনা মানে কিছু পাওয়ার আশা আছে, তার নাম খেলা না, সেটা জুয়া খেলা। ও ব্যাপার সাহিত্যে চলে না, কেননা ধর্ম তো জুয়া খেলা লক্ষ্মী পূজার অঙ্গ, সরস্বতী পূজার নয়। এবং যেহেতু খেলার আনন্দ নিরর্থক এবং অর্থগত নয়, সে কারণ তা কারো নিজস্ব হতে পারে না। এই আনন্দ সকলেরই সমান অধিকার আছে। তাহলে তুমি কি গয়ের ব্যাখ্যাটা এখান থেকে নিজের মতো করে দিতে পারবা না? অবশ্যই পারবা। তাহলে এই সাহিত্য খেলা চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা একটু ভালো মতো এই সাহিত্য খেলা চ্যাপ্টারটা পড়ে নিও। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।